সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? হ্যাঁ, আশা করছি ভালো আছো। সবাইকে শুভকামনা, শুভেচ্ছা। আর যারা আমার পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে ক্লাস করছো, বিশেষ করে আমার ইন্ডিয়ার শিক্ষার্থী যারা আমার সাথে যুক্ত আছো, কলকাতার বা পশ্চিমবঙ্গের, তোমাদের জন্য দুঃখ প্রকাশ করছি যে আজকের এই নিশ্চয়ই একটা ঝড়ের রাত তোমাদের দেশে চলছে। আমরা তার জন্য সমব্যথী। তোমরা সাবধানে থেকো। আর আমাদের দেশেও যারা দক্ষিণাঞ্চলে আছেন তারাও সাবধানে থাকবেন। যদিও আমাদের দেশে ততটা প্রভাব এখনও পড়তে শুরু করেনি, হয়তো আগামীকাল থেকে পড়বে। আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি যেন এটি আমাদের খুব বেশি ক্ষতি না করেই এটি চলে যায়। তো সেই জন্য আমরা সবার জন্য প্রার্থনা করি। তো আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমরা আজকের বাংলা ক্লাস শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আধুনিক যুগে আছি। আধুনিক যুগের আমরা সাহিত্য প্রকরণের মধ্যে আছি। আজকে আমি আরও একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটি বিশেষ পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ বা গুরুত্বের সাথে বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। ঠিক আছে, বিসিএসে অতি গুরুত্বপূর্ণ, পাশাপাশি অন্যান্য সকল পরীক্ষাতেও কি এটি গুরুত্বের সাথে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আকারে এসে থাকে। সালের কোশ্চেনের নমুনা তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারতে, তা আমি সেই নমুনার দিকে আজকে যাচ্ছি না। ঠিক আছে, ওকে। আমি নাজমুল ইসলাম মাসুম, নতুন পাঞ্জাবিতে আপনাকে খুবই সুন্দর লাগছে স্যার। আচ্ছা মাসুম, ঠিক অতি নতুন নয়, আগেই কেনা, হয়তো আমি তোমাদের ব্যাচে কখনো পড়িনি। তো তারপরেও তোমাদের ভালো লাগছে জেনে আমারও ভালো লাগছে। শুভকামনা তোমার জন্য। খুরশেদ আলম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আমি সবার পক্ষ থেকে সালামের উত্তর নিয়ে নিলাম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য শুভকামনা, অভিনন্দন। আমরা ক্লাসে চলে যাই, ভূমিকা কিংবা অভিনন্দন পর্ব আর না বাড়াই। ঠিক আছে, অনেকে মনে মনে মাইর দিবে আমাকে। আচ্ছা, চুমকি স্যার, নাইস পাঞ্জাবির কালার। আচ্ছা, ধন্যবাদ চুমকি তোমাকে। হ্যাঁ, এইটা আমার ঘরের মধ্যে যিনি আলেয়া ভাট থাকেন ওনার পছন্দের একটি পাঞ্জাবি আর কি। জি, আমার তো বাইরের আলেয়া ভাট আমাকে বিল দেয় না, বাট আমার এই ভিতরে একজন আলেয়া ভাট আছেন যিনি আমাকে অনেক ভালোবাসেন আর কি। তো তার পছন্দের একটি পাঞ্জাবি আজকে পরেছি। তো যাক, আপনাদের ভালো লাগছে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ, আর যিনি এটা চয়েস করেছেন আমার জন্য তাকেও ধন্যবাদ। জি, আজকে আমরা পড়ব, লেখেন, আজকের টপিকটির নাম উপজীব্য বিষয়। জি, আচ্ছা, আজকে আমার আলোচ্য বিষয়টির নাম কি? বিষয়টির নাম হচ্ছে উপজীব্য বিষয়। আফরোজা, ভাত খাচ্ছেন কেন? আমাদের ক্লাস টাইম তো 9:30, আগে থেকেই দেওয়া আছে, তাই না? ভাত খেলে আগে খাবেন, হলে পরে খাবেন। জি, আচ্ছা। আমাকে উৎফুল্ল লাগছে? আচ্ছা ঠিক আছে, উৎফুল্ল লাগাই তো ভালো, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা, ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে উপজীব্য বিষয়। জি, আমি আর কমেন্টস দেখছি না, কমেন্টস দেখতে গিয়ে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে বেশি। ঠিক আছে, আপনাদের অতি ভালোবাসা দেখে, অতি কমেন্টস দেখে আমি পড়াশোনা গুলিয়ে ফেলবো। ঠিক আছে, যে ভুলে যাবো, বুঝেন নাই? বয়স হয়ে গেছে, তাই না? সব কিছুকে আর মনে থাকে। জি, তো লেখেন উপজীব্য বিষয়। জি, উপজীব্য বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের বিগত সালের সূত্র ধরে একটু বলি। এই টপিকটা কেমন? এই টপিকটা হচ্ছে এমন, পরীক্ষা এমন প্রশ্ন হবে, দেখবেন যে পরীক্ষায় প্রশ্ন হয়েছে যে লাল সালু উপন্যাসের উপজীব্য বিষয় কি? লাল সালু উপন্যাসের উপজীব্য বিষয় কি, এমন একটি প্রশ্ন হয়েছে দেখবেন বিভিন্ন সালের কোশ্চেনে। উপজীব্য বিষয়টির উত্তর কি? ধর্মীয় ভণ্ডামি। ধর্মীয় ভণ্ডামি, অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার। কিংবা উল্টা করেও তো প্রশ্নটি হতে পারে যে ধর্মীয় ভণ্ডামি কোন উপন্যাসের উপজীব্য বিষয়। আমি আবার বলছি, প্রশ্নটি দুইভাবে হতে পারে। উপন্যাসটির নাম দিয়ে বলবে বা গ্রন্থটির নাম দিয়ে বলবে এর উপজীব্য বিষয় কি, অথবা উপজীব্য বিষয়টা দিয়ে বলবে যে এই উপজীব্যকে নিয়ে রচিত গ্রন্থ নিচের কোনটি। জি, আচ্ছা, তাই না?
তো এরকম বাংলা সাহিত্যে বিশেষ বিশেষ কিছু উপন্যাস আছে, নাটক আছে, তাই না, কাব্য আছে, যেগুলি বাংলা সাহিত্যে নানাভাবে গুরুত্বপূর্ণ কোনো বিষয়কে উপজীব্য করে রচিত হয়েছে। ঠিক আছে, যেমন ধরেন একটি উপন্যাসের নাম হচ্ছে গোরা। উপন্যাসটির নাম কি? গোরা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রাজনৈতিক উপন্যাস। রবীন্দ্রনাথ কিন্তু মূলত রোমান্টিক ঔপন্যাসিক। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত কি রোমান্টিক ঔপন্যাসিক। রোমান্টিক, কিন্তু রোমান্টিক সত্তার বাইরেও তার দুটি উপন্যাসে রাজনৈতিক সত্তার প্রকাশ ঘটেছে, একটি গোরা আর একটি কি ঘরে বাইরে। নিশ্চয় আপনারা জানেন। এর মধ্যে গোরা উপন্যাসটির উপজীব্য বিষয় কি যদি প্রশ্ন হয়, তাহলে তার উত্তর হচ্ছে কি 1905 সালের বঙ্গভঙ্গ। 1905 সালের কি বঙ্গভঙ্গ। জি, তো আপনারা নিশ্চয়ই এই প্রসঙ্গে জানেন। আমি হয়তো কথা বলতে গেলে অনেক বেশি কথা বলি, অনেক অপছন্দ করেন, তবু আমার স্বভাব যেহেতু, স্বভাবকে তো আর পরিবর্তন করতে পারবো না। রবীন্দ্রনাথ কিন্তু বঙ্গভঙ্গ হোক এটা চাননি। আপনারা অনেকে জানেন যে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন। অর্থাৎ মানে আমাদের যে পূর্ব বাংলা, ঢাকাকে রাজধানী করে একটি আলাদা বাংলা, এটি রবীন্দ্রনাথ চাননি, বিরোধিতা করেছিলেন। কেন? তার অনেক কারণ আছে, অনেক আর্থসামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক অনেক কারণ আছে। সব কারণ আমার আজকের আলোচনায় আমি নিয়ে আসছি না, শুধু একটুকু বলে রাখি দুটি মুখ্য কারণ ছিল কেন তিনি বঙ্গভঙ্গের পক্ষে ছিলেন না, কেন তিনি ঢাকাকে রাজধানী করে আরেকটি বঙ্গের পক্ষে ছিলেন না। তার অনেক কারণের ভিতরে দুটি কারণ একটু জেনে রাখেন। একটি তার নিজস্ব কারণ, জি, যে কারণটাকে আমরা স্বার্থপর কারণ বলতে পারি, জি, সেটি হচ্ছে যে তার যেহেতু এই অঞ্চলে কিছু জমিদারি ছিল। আপনারা জানেন যে নওগাঁয়, তারপরে আমাদের শাহজাদপুর, তাই না, তারপরে আমাদের কুষ্টিয়া, এই সমস্ত এলাকা তার কি ছিল জমিদারি ছিল। যদি এই দেশটা বঙ্গটা ভঙ্গ হয়ে যায়, এটা আলাদা অঞ্চল হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে এই জমিদারি অঞ্চলগুলি নিয়ন্ত্রণে রাখা বা তদারকি করা কি একটু অসুবিধা হতে পারে, বা জমিদারিগুলো অন্যদের আন্ডারে চলে যেতে পারে। এটি ছিল একটি কারণ। আর রবীন্দ্রনাথ যেটিকে কারণ হিসাবে মনে করেছেন, মূল কারণ হচ্ছে যেটি তিনি বলেছেন রবীন্দ্রনাথের ভাষায়, যে বাংলা মানে ভারত হচ্ছে একটি মা, দেশ কবিদের কাছে মা। তো ভারত মাতা ভাগ হোক এটা তো তিনি চাননি। ভারত মাতাকে বিভক্ত করতে, ভারতীয় সত্তাকে দ্বিখণ্ডিত করতে রবীন্দ্রনাথকে চাননি। বুঝতে পেরেছেন? জি, কোন একজন কবির কবিতার সূত্র ধরে বলছি, হচ্ছে তেলের বোতল ভাঙলো বলে খুকির উপর রাগ করো, তোমরা যেসব ঢেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো। কবি বলছে তেলের বোতল, তেলের শিশি ভাঙলো বলে, তেলের শিশি ভাঙলো বলে খুকুর উপর রাগ করো, তোমরা যেসব ঢেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো। তার মানে ভারত যদি একটি অখণ্ড সত্তা হয়, মাতৃময়ী সত্তা হয়, তাহলে ভারতকে বিভক্ত করার পক্ষে সাহিত্যিকরা ছিলেন না। রবীন্দ্রনাথ ছিলেন, মনে করলেন যে ভারত একটি মা, এই ভারতের বিভক্তি তিনি চাননি। আমি আবার বলছি, অন্য অনেক কারণও আছে, সেই কারণগুলো আমি বলছি না, কিন্তু রবীন্দ্রনাথ এটি বলেছিলেন যে ভারতকে বিভক্ত করতে তিনি চান না, ভারত মাতার অখণ্ড ভারতকে তিনি চান, তাই না। এখন ধরেন আমাদের যে বাংলাদেশ, বাংলা মা বলছি আমরা, এখন আমরা বলছি কি যে এই যে বিএনসিসি, বরিশাল, নোয়াখালী, তাই না, কুমিল্লা, চাঁদপুর, এরা খুবই সুবিধা নেয়। দেশের যত মন্ত্রী, যত, তাই না, বড় বড় সচিব টচিব, আমলা টামলা সব ওই বঙ্গের। বড় বড় সচিব দেখবেন, বড় বড় মন্ত্রী। চিন্তা করেন আমাদের এই যে রাজশাহী অঞ্চল, গোটা যে রাজশাহী অঞ্চলে মন্ত্রী নাই বললেই চলে, নাই। তা আমরা যদি মনে করি যে আমরা আমরা হচ্ছি, নিগৃহীত হচ্ছি, বা আমরা সমপরিমাণ সুযোগ পাচ্ছি না, আমরা আলাদা হয়ে যাব, এটি কি ঠিক হবে? আমরা সুযোগ পাচ্ছি না, সুযোগ চাইবো, সরকারের কাছে আন্দোলন করব, কিন্তু তাই বলে আমরা রাজশাহী অঞ্চলকে আলাদা করে নিব, বা যমুনার এপার থেকে সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা মিলে একটা আলাদা করে নিব, এটি কিন্তু চাওয়া যাবে না, এটা অন্যায় হবে, অপরাধ হবে। কারণ আমরা অখণ্ড বাংলাদেশ এটিকে মায়ের মতো ভাবি। তো রবীন্দ্রনাথের ক্ষেত্রেও অনেকটি এটি ছিল কারণ, এর বাইরে অনেক আর্থসামাজিক ব্যক্তি কারণও ছিল। তো রবীন্দ্রনাথ 1905 সালের বঙ্গভঙ্গ যে চাননি, বঙ্গভঙ্গের বিরোধিতা করে বা বঙ্গভঙ্গের অসারতা প্রমাণ করে তিনি উপন্যাসটা লিখেছিলেন কি গোরা। গোরা, জি।
তো প্রশ্নটি আবার বলছি, প্রশ্নটি দুইভাবে আসতে পারে যে গোরা উপন্যাসের উপজীব্য বিষয় কি, তার উত্তরে বলতে হবে 1905 সালের বঙ্গভঙ্গ, কিংবা উল্টা করে যদি আসে যে বঙ্গভঙ্গকে উপজীব্য করে বা বঙ্গভঙ্গকে কেন্দ্র করে রচিত উপন্যাস নিচের কোনটি, তার উত্তর দিতে হবে গোরা। ঘরে বাইরে এই উপন্যাসটির উপজীব্য বিষয় কি? ঘরে বাইরে উপন্যাসটির উপজীব্য বিষয় আপনারা জানেন স্বদেশী আন্দোলন ও ব্রিটিশ ভারতের রাজনীতি। জি, ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি রাজনৈতিক উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর রোমান্টিক লেখক, রোমান্টিক উপন্যাসিক হলেও তার দুটি উপন্যাসে রাজনৈতিক চেতনার প্রকাশ ঘটে, তাই না? নিচের কোনটি রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস, এমন যদি প্রশ্ন করা হয় তাহলে গোরা ঘরে বাইরে 1905 সালের বঙ্গভঙ্গকে উপজীব্য করে লিখলেন গোরা। আর স্বদেশী আন্দোলন, জি, মহাত্মা গান্ধীর যে আন্দোলন, স্বদেশী আন্দোলন, বিলেতি পণ্য বর্জন করুন, দেশীয় পণ্য, তাই না? সরকার কেটে নিজেই তিনি কি করলেন, কাপড় তৈরি করে পরতেন, বিদেশি বিলেতি পণ্যকে বর্জন করবেন। তো সেই যে স্বদেশী আন্দোলন তথা ব্রিটিশ ভারতের রাজনীতি কোন উপন্যাসের উপজীব্য বিষয়? ঘরে বাইরে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? জি, দেখবেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি আনন্দমঠ, আনন্দমঠ, আনন্দমঠ উপন্যাসের উপজীব্য বিষয় কি? আনন্দমঠ উপন্যাসের উপজীব্য বিষয় কি? উপজীব্য বিষয় হচ্ছে কি? ফকির বিদ্রোহ। ফকির, ফকির, এই ফকির আবার ভিক্ষা চাওয়া ফকির না, মাগো স্যারটা ভিক্ষা দেন, এই ফকির না। কোন ফকির? সন্ন্যাসী ফকির। জি, তো এই বিদ্রোহকে বলা হয় ফকির বিদ্রোহ বা সন্ন্যাস বিদ্রোহ। তাহলে আনন্দমঠ উপন্যাসের উপজীব্য বিষয় কি? ফকির বা সন্ন্যাস বিদ্রোহ। কিংবা উল্টা করে বলবে ফকির বিদ্রোহের পটভূমিতে বা সন্ন্যাস বিদ্রোহের পটভূমিতে রচিত উপন্যাস নিচের কোনটি? জি, আনন্দমঠ। আচ্ছা, আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখেন তো, বলেন দেখি আপনাদের একটু টেস্ট করি, টেস্ট, জি, আপনাদেরকে একটু টেস্ট করে নিই। স্যার শোনা যায় না, স্বপন রয় কেন শোনা যায় না? স্বপন রয় শোনা যায় না মানে কি? শুধু স্বপন রয়েরই শোনা যায় না, না অন্যদেরও শোনা যায় না? বলেন। শোনা যাচ্ছে, তো স্বপন রয়ের সমস্যা কি? স্বপন রয়ের হয় কানে প্রবলেম অথবা নেটের প্রবলেম। জি, যাই তো স্যার। হ্যাঁ, দু একজন আছেন যাদের নেটওয়ার্ক খুবই দুর্বল, 1G নেটওয়ার্ক বা এই টাইপের সমস্যা আর কি। জি, বুঝতে পেরেছি, শোনা যায়। আচ্ছা, তো আমি আপনাদের টেস্ট করতে চেয়েছি যেটা দিয়ে, বলেন তো, বলেন। নদী তীরবর্তী মানুষের, নদী তীরবর্তী মানুষের জীবন নিয়ে রচিত উপন্যাস কোনটি? নদী তীরবর্তী মানুষের জীবন নিয়ে রচিত উপন্যাস কোনটি? কে বলবে? কে বলবেন? বলেন। নদী তীরবর্তী মানুষের জীবন নিয়ে রচিত উপজীব্য উপন্যাস। কে বলবেন? কই কমেন্টস কই? রবিন হাসান কর্ণফুলী হয়নি না? উত্তর হয়নি। পদ্মা নদীর মাঝি না মহাভুল? হ্যাঁ, পদ্মা নদীর মাঝি না, ভুল, ভুল, মহাভুল, মহাভুল। সারেংবো আরো ভুল, ডাবল ভুল। জি, পদ্মা নদীর মাঝি ভুল, সারেংবো মহাভুল, কর্ণফুলী আরো ভুল। জি, তিতাস একটি নদীর নাম। ধন্যবাদ, ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু মানিক হোসেন। তিতাস একটি নদীর নাম, পদ্মা নদীর মাঝি না, খুরশেদ আলম। আচ্ছা, নদী তীরবর্তী মানুষের জীবন নিয়ে রচিত উপন্যাস কি? তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম, তার সাথে গঙ্গা, ইছামতি। জি, তিতাস একটি নদীর নাম, এটি উত্তর দিবেন। নদী তীরবর্তী মানুষের জীবন নিয়ে রচিত উপন্যাস, তিতাস একটি নদীর নাম, পাশাপাশি ইছামতি এবং গঙ্গা। জি,
আচ্ছা, তাহলে ফেল করেছেন সবাই, দু একজন পাশ করেছেন। এবার বলেন, জেলে ও বেদেদের জীবন নিয়ে রচিত উপন্যাস কোনটি? জি, এরপরের উত্তর, জেলে ও অদ্বৈত মল্লবর্মণ। তিতাস একটি নদীর নাম কার লেখা? জাহিদ হাসান সোহাগ। না জানলে কেমনে হবে ভাই? তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণ। অদ্বৈত, তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণ। জি, তিতাস একটি নদীর নাম, এই উপন্যাসের রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ। জি। আচ্ছা, আমি কিন্তু আরেকটি প্রশ্ন করেছি জেলে ও বেদেদের জীবন নিয়ে, জেলে ও বেদেদের জীবন নিয়ে রচিত উপন্যাস। জেলে ও বেদেদের জীবন নিয়ে রচিত উপন্যাস। দু একজন বলেছেন উত্তরটি, আর কেউ কি দিবেন? জেলে ও বেদেদের, যে কাশবনের কন্যা, ধন্যবাদ। জেলে ও বেদেদের জীবন, না নাজমুল ইসলাম রাকিব, কর্ণফুলী না, কাশবনের কন্যা। জি, ধন্যবাদ, কাশবনের কন্যা। জেলে ও বেদেদের জীবন নিয়ে রচিত উপন্যাস কাশবনের কন্যা। শামসুদ্দিন আবুল কালাম। রচয়িতাকে? রচয়িতাকে কাশবনের কন্যা শামসুদ্দিন আবুল কালাম। শামসুদ্দিন আবুল কালাম রচিত কি? কাশবনের কন্যা। জেলে ও বেদেদের জীবন, জেলে ও বেদেদের জীবন নিয়ে রচিত উপন্যাস। জি। আর জেলেদের জীবন নিয়ে উপন্যাস, জেলেদের জীবন নিয়ে উপন্যাস কোনটি? জেলেদের জীবন নিয়ে উপন্যাস। এবার আর কেউ বলছে না, পদ্মা নদীর মাঝি। জি, পদ্মা নদীর মাঝি। জেলেদের জীবন নিয়ে বা জেলে জীবন নিয়ে রচিত উপন্যাস কি? পদ্মা নদীর মাঝি, জেলে জীবন। জি, কিন্তু এই প্রশ্নটি আসবে, আপনি উত্তর দিতে পারবেন না। এই প্রশ্নটি এখন সবাই পারছেন, কিন্তু বিশেষ পরীক্ষায় দিব প্রশ্ন আর এরকম করে থাকবেন। কেন এরকম করে থাকবেন জানেন? পরীক্ষায় দেওয়া হবে ধীবর জীবন নিয়ে রচিত উপন্যাস। ধীবর জীবন কেন্দ্রিক, ধীবর জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? বিশেষ পরীক্ষায় জেলে জীবন না দিয়ে আপনার মাথা ঘোরানোর জন্য প্রশ্ন করবে যে ধীবর জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি। এইবার চিন্তা করলেন যে স্যার তো জেলে জীবন পড়ালো, তাই না, তারপরে বেদে জীবন পড়ালো, নদী জীবন পড়ালো, কিন্তু এই ধীবর জীবন তো পড়ায়নি। এ আবার কোন সিরিয়া, তাই না? জি, তাহলে জেলে জীবন মানে কি? ধীবর। ধীবর শব্দের অর্থ কি? জেলে, জেলে। জি, ধীবর। বুঝতে পারলেন? তাহলে ধীবর জীবন কেন্দ্রিক বা ধীবর জীবন নির্দেশিত উপন্যাস কি? পদ্মা নদীর মাঝি। কিংবা এমন যদি বলে পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য বিষয় কি? এবার খুঁজতেছেন জেলে জীবন, জেলে জীবন দেওয়া নাই, দেখছে ধীবর জীবন। এবার আর খুঁজে পাবেন? পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য বিষয় কি? আপনি তো জেলে জীবন খুঁজতেছেন, অপশনে জেলে জীবন নাই, তাহলে উত্তর কি কোনোটিই নয়? না, জি, ধীবর জীবন। ধীবর মানে জেলে জীবন। তাহলে কুবেরের পেশা কি ছিল? কুবেরের পেশা কি? কুবের কি পেশায়? ধীবর, ধীবর, জেলে। বলেন, উপজাতীয়দের জীবন নিয়ে রচিত, উপজাতীয়দের জীবন নিয়ে। ধীবর মানে মাঝি না তো, সাব্বির হোসেন? ধীবর মানে মাঝি না, ধীবর মানে জেলে। জি, বলেন, উপজাতীয়দের জীবন নিয়ে রচিত উপন্যাস কোনটি? উপজাতীয়দের, উপজাতীয়দের জীবন নিয়ে রচিত উপন্যাস
কোনটি? হ্যাঁ, বাহিরা সামিহা। বাহিরা, বাহিরা সামিহা আবার কি? মিস কল পার্টি না আমার স্টুডেন্ট? বাহিরা নাকি নাম তো ইংরেজিতে বুঝতে পারছেন। আচ্ছা, সামিহা কর্ণফুলী। হ্যাঁ, থ্যাংক ইউ। কর্ণফুলী, হ্যাঁ সবাই লিখেছেন কর্ণফুলী। রচয়িতাকে? আলাউদ্দিন আল আজাদ। জি, রচয়িতা আলাউদ্দিন আল কি আজাদ। জি, আলাউদ্দিন আল আজাদ রচিত কর্ণফুলী উপজাতীয়দের জীবন নিয়ে রচিত উপন্যাস। উপজাতীয়দের জীবন নিয়ে রচিত উপন্যাস কর্ণফুলী। উপজাতীয়দের জীবন নিয়ে রচিত উপন্যাসটির নাম কি? কর্ণফুলী। রচয়িতাকে? আলাউদ্দিন আল আজাদ। পরীক্ষার প্রশ্ন হবে এমন যে আব্দুল্লাহ, দেখবেন সালের কোশ্চেনে, আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য বিষয় কি? আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য বিষয় কি? আচ্ছা, আব্দুল্লাহ কার লেখা সেটা কি জানেন? আব্দুল্লাহ রচয়িতাকে? কাজী ইমদাদুল হক। কাজী ইমদাদুল হক। জি, ইমদাদুল হক মিলন না কিন্তু, জি বর্তমান যুগের যে ইমদাদুল হক মিলন সেই ভদ্রলোক না, জি কে আগের যুগের কাজী ইমদাদুল হক। আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতাকে? কাজী ইমদাদুল হক। উপজীব্য বিষয় কি? জি মণিশঙ্কর নয়ন, ধন্যবাদ, কিন্তু একটু কারেকশন করতে, মুসলিম জীবন না, মধ্যবিত্ত মুসলিম জীবন। মুসলিম মধ্যবিত্ত সমাজ, গুড। মুসলিম সমাজ ঠিক না, মধ্যবিত্ত মুসলিম। মুসলমানরা দুই শ্রেণী ছিল, একটা হলো জমিদার, উচ্চ শ্রেণীর জমিদার শ্রেণী, আর এই উপন্যাসটি কাদেরকে নিয়ে লেখা? মুসলিম মধ্যবিত্ত সমাজ। তাহলে আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য বিষয় কি? মুসলিম মধ্যবিত্ত সমাজ। জি, পরীক্ষার প্রশ্ন হবে সূর্য দীঘল বাড়ি। সূর্য দীঘল বাড়ি উপন্যাসের উপজীব্য বিষয় কি? সূর্য দীঘল বাড়ি উপন্যাসের উপজীব্য বিষয় কি? আচ্ছা, রচয়িতাকে? আচ্ছা, তার একটু সূর্য বানানটা একটু দেখে নেন। সূর্য বানান বিধান অনুযায়ী কিন্তু ভুল। এখন যদি পরীক্ষা দেয় যে সূর্য বানান কোনটি, তখন আবার এইটা দিয়ে না, এটা আগের যুগের সূর্য। জি, এটা আগের আমলের সূর্য, এটা ভুল সূর্য। যে এখন কিন্তু সূর্য বানান কি এরকম, কিন্তু এই উপন্যাসটির নাম জি রেপ জফালা। এগুলো লক্ষ্য রাখবেন। লেখকরা এই যখন এই উপন্যাসটি লিখেছেন তখন বাংলা একাডেমির বানান বিধানের এত কড়াকড়ি নিয়ম ছিল না। কিছু কিছু জিনিস খেয়াল করবেন, না হলে আপনার বানানের সাথে এই নামগুলি কি আপনাকে কনফিউজ করে দিবে। জি, তাহলে সূর্য দীঘল বাড়ি আবু কি ইসহাক। তাহলে আবু ইসহাক রচিত সূর্য দীঘল বাড়ি। সূর্য দীঘল বাড়ি উপন্যাসটি রচয়িতা আবু ইসহাক। উপজীব্য বিষয় কি? সংগ্রামশীল পল্লী জীবন। সংগ্রামশীল আরিফ বিল্লাহ, শুধু পল্লী জীবন না, কেমন পল্লী জীবন? সংগ্রামশীল। সংগ্রামশীল পল্লী জীবন। জি, সংগ্রামশীল পল্লী জীবন। সংগ্রামশীল পল্লী জীবন। সংগ্রামশীল পল্লী জীবন, ঠিক আছে। এবং বিশেষ করে এই সংগ্রামশীল নারী, সংগ্রামশীল নারী জীবন, আসলে এই উপন্যাসটি যদি পল্লী জীবন, কিন্তু পল্লীর সংগ্রামশীল নারী জীবন, নারী। এবং দেখবেন এই উপন্যাসের মূল চরিত্র জয়গুণ। এই উপন্যাসটির মূল চরিত্রকে জয়গুণ। জয়গুণ গ্রামীণ নারী জীবনের সংগ্রামশীলতা। তো গ্রামীণ জীবনের সংগ্রামশীলতা উত্তর দেওয়া যাবে, দিবেন, কিন্তু মূলত এই উপন্যাসটির উপজীব্য বিষয় হচ্ছে গ্রামীণ নারী জীবনের সংগ্রামশীলতা। বুঝতে পেরেছেন? জি। তো নারীর সংগ্রামশীলতা, পুরুষের সংগ্রামশীলতা এক ধরনের, পুরুষের শুধু জীবিকার জন্য সংগ্রাম। পুরুষের সংগ্রামটা শুধু কি জীবিকার কিভাবে জীবিকার সংস্থান করবেন। নারীর সংগ্রাম হচ্ছে দুই ধরনের, একটা জীবিকার সংগ্রাম, একটা সম্ভ্রমের সংগ্রাম। জি, বুঝতে পারলেন?
নারীর সংগ্রামের দুটো স্তর, একটি হচ্ছে নারীর জীবিকার জন্য সংগ্রাম, আর একটি হচ্ছে নারীর সম্ভ্রমের জন্য সংগ্রাম। আপনি শহরে যাচ্ছেন, চাকরি খুঁজতেছেন, ভাইভা দিচ্ছেন, অফিসে যাচ্ছেন, চাকরি পাচ্ছেন বা পাচ্ছেন না, তাই না? কিন্তু নারীর সংগ্রাম কিন্তু শুধু চাকরি খোঁজার মধ্যে না, তার নিজেকে নিজের সম্ভ্রম রক্ষা করা, ঠিক আছে? যে সম্ভ্রম। তো পল্লীর যে নারী জীবন, এই যে বিশেষ করে বলছিলাম জৈগুন, এরা কি করে? সারাদিন জীবিকার জন্য সংগ্রাম করে, জীবিকার জন্য, এবং রাতে এদের আবার কি করতে হয়? এদেরকে আবার সম্ভ্রমের জন্য সংগ্রাম করতে হয়। কারণ যেই মজুদদারের বাড়িতে, জমিদারের বাড়িতে কাজ করতে যায়, সে জমিদার বা মজুদদার হয়তো বললো কি যে একটু পা হাত পা টিপে দে, গা হাত পা টিপে দে, তো টিপে দিলে পরের দিন কাজ পাবেন, না হলে কি কাজ পাবেন না। এত ঝামেলা। পুরুষকে দিয়ে কিন্তু বলছে না যাই গা হাত পা টিপে দে। কাকে দিয়ে বলছে? ওই নারী শ্রমিককে বলছে মালিক যে একটু গা হাত পা টিপে দাও। তো এই যে নারীর যে সংগ্রাম, সেটি একদিকে তার জীবিকা আর একদিকে সম্ভ্রম, দুটো আবার রিলেটেড। যখন জমিদারের গা হাত পা টিপে দেবে না সে নারী শ্রমিক, পরদিন আর তাকে কাজে বলছে তোর কাজে আসার দরকার নেই, তুই যা। তারপর নারীর কর্মসংস্থানের সাথে কিন্তু তার সম্ভ্রম বিষয়টা জড়িয়ে আছে। তো কাজেই পুরুষের জীবনের সংগ্রামটা শুধু কি আর্থিক সংগ্রাম, তার শুধু জীবিকার জন্য সংগ্রাম, আর নারীর সংগ্রাম হচ্ছে একদিকে জীবিকার সংগ্রাম, আর একদিক হচ্ছে তার সম্ভ্রম বাঁচানোর জন্য সংগ্রাম। জি, আমাদের ইন্টারমিডিয়েটের এখনের সিলেবাসে একটি গল্প আছে, একটু পড়বেন পারলে, মাসি পিসি। ইন্টারমিডিয়েট সিলেবাস, এখনকার যে সিলেবাস, সেখানে একটি গল্প আছে, বর্তমান সিলেবাসে, মাসি পিসি। দেখবেন মাসি পিসির জীবন সংগ্রাম। কেউ নাই, স্বামী মারা গেছে, ভাই মারা গেছে, বাবা মা নাই, তার জীবিকার সংগ্রাম। সারাদিন হাটে গিয়ে কি করে? তরি তরকারি শাকসবজি বিক্রি করে। রাতে আবার একটা অসহায় মেয়ে থাকে, তাই না, তার বাড়িতে। তো রাতে তাদের জমিদারের হাত থেকে, লালসন্মত্ত পাড়া প্রতিবেশীর হাত থেকে নিজেদের সম্ভ্রম বাঁচানোর জন্য সংগ্রাম করতে হয়। তাহলে একদিকে তাদের জীবন বাঁচানোর জন্য, জীবিকার জন্য সংগ্রাম, আরেকদিকে তাদের কি? তাদের সম্ভ্রম রক্ষার জন্য সংগ্রাম। পুরুষের সেটা নাই। জি, পুরুষের শুধু জীবিকারই সংগ্রাম, সম্ভ্রম বাঁচানোর সংগ্রাম নয়, বরং পুরুষের সম্ভ্রম কি কত যাতে অন্য কাউকে দেওয়া যায় সেই সংগ্রাম। জি, পুরুষের সংগ্রাম কি জীবিকার, আর সম্ভ্রম বাঁচানোর না, সম্ভ্রম হারানোর। যে হারানোই তো দরকার, হারায় না কেন? সম্ভ্রম রেখে লাভ কি? কত তাড়াতাড়ি সম্ভ্রম হারানো যায়, তাই না ভাই? জি, আপনার চেষ্টা কত তাড়াতাড়ি সম্ভ্রম কি হারানো যায়, আর নারীর চিন্তা কত বেশি করে সম্ভ্রমটা রক্ষা করা যায়। যে তো এইরকম করে অনেক গ্রন্থের কথা আমরা বলতে পারি, অনেক গ্রন্থের কথা বলতে পারি, ঠিক আছে? জি, আমাদের কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ উপন্যাস কি? মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ উপন্যাস কি? মৃত্যু ক্ষুধা। মৃত্যু ক্ষুধা। জি, উপজীব্য বিষয় কি? নদিয়ার চাঁদ সড়কের জনজীবন। জি, কৃষ্ণনগরের, যে নদিয়ার কৃষ্ণনগরের চাঁদ সড়কের জনজীবন। মৃত্যুক্ষুধা উপন্যাসের বিষয়বস্তু কি? নদিয়ার কৃষ্ণনগরের চাঁদ সড়কের জনজীবন। এবং বিশেষ করে কোন জনজীবন? ওই যে ক্ষুধা, দারিদ্র, মৃত্যু যন্ত্রণা পীড়িত। কোন জীবন? কোন জনজীবন? উচ্চবিত্ত জমিদার শ্রেণীর জনজীবন না। জমিদার শ্রেণী আপনার আমার মতো শিক্ষিত শ্রেণীর জনজীবন না। কোন শ্রেণীর? ক্ষুধা, দারিদ্র, মৃত্যু যন্ত্রণা যাদের জীবনের প্রতিনিয়ত অনুষঙ্গ, সে নিম্ন শ্রেণীর মানুষের জনজীবন। জি, নদিয়ার চাঁদ সড়কের নিম্নবিত্ত মানুষের জনজীবন। বলেন আমার সোনার বাংলা, আই লাভ ইউ, এর উপজীব্য বিষয় কি বলেন? জি, আমার সোনার বাংলা, আই লাভ ইউ, এর উপজীব্য বিষয় কি, তথা আমাদের জাতীয় সঙ্গীতের উপজীব্য বিষয় কি? প্রকৃতি ও দেশপ্রেম। জি, আমাদের জাতীয় সঙ্গীতের উপজীব্য বিষয় কি? উত্তর প্রকৃতি ও দেশপ্রেম। প্রকৃতি ও দেশপ্রেম।
জি, প্রকৃতি বাংলা রূপ। জি, ইসমাইল হোসেন, থ্যাংক ইউ। প্রকৃতি মানে বাংলা রূপ। এই প্রকৃতিকে না বলে বলতাম বাংলার রূপ ও দেশপ্রেম। একই উপজীব্য বিষয় নিয়ে আরেকটি বিখ্যাত কাব্য আছে, রূপসী বাংলা। জীবনানন্দ দাশের কাব্য কি? রূপসী বাংলা। জীবনানন্দ দাশের একমাত্র দেশপ্রেমমূলক কাব্যগ্রন্থ রূপসী বাংলা। উপজীব্য বিষয় কি? প্রকৃতি ও দেশপ্রেম। জি, আমাদের জাতীয় সঙ্গীতের উপজীব্য বিষয় প্রকৃতি ও দেশপ্রেম। জীবনানন্দ দাশের রূপসী বাংলা উপন্যাসের উপজীব্য বিষয় একদম সেম টু সেম, একই সেম সেম, প্রকৃতি ও দেশপ্রেম। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা আছে, নির্ঝরের স্বপ্নভঙ্গ। এটি কাব্য নয়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা, নির্ঝরের স্বপ্নভঙ্গ। জি, পড়বেন। জি, যারা বিশেষ পরীক্ষার্থী, যারা জীবনে বড় হতে চান, পড়বেন রবীন্দ্রনাথের এই কবিতাটি। প্রতিদিন সকালে পড়বেন। জি, আমি একসময় পড়তাম। প্রতিদিন সকালে উঠে যদি এই কবিতাটি পড়েন তাহলে আপনার ভালো লাগবে, স্পৃহা বাড়বে পড়াশোনার, বড় হওয়ার। জি, সকালে উঠে, প্রতিদিন সকালে উঠে যে যারা নামাজ কালাম পড়েন, নামাজ কালাম পড়ে টোড়ে যে একটা সময়ে নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতাটি কি একটু মন দিয়ে, অনুভব দিয়ে পড়বেন, দেখবেন ভালো লাগবে, দিনটা অনেক ভালো যাবে। জি, উপজীব্য বিষয় কি? ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনা। ভবিষ্যৎ বিচিত্র, জি, ও বিপুল সম্ভাবনা। জি, আবৃত্তি করে শোনাবেন কাব্যরা। শোনান না তো? আমি তো বলেছিলাম যে আপনারা আবৃত্তি করে আমার গ্রুপে দিবেন। গ্রুপে তো সবাই নিষ্ক্রিয় হয়ে থাকেন, কি করে হবে বলেন? গ্রুপের সদস্য আমার প্রায় 8,000-এর মতো। আপনারা অনেকে আছেন, বলেছিলাম যারা আবৃত্তি পারেন বা গান পারেন, কিংবা যারা লেখালেখি করেন, কিংবা এগুলো দিবেন, তা আপনারা তো দেন না। কাব্যরায় আবৃত্তি করে গ্রুপে দিবেন। জি, আমি এটা ইয়ে করে দিব। যারা আবৃত্তি করেন করবেন, তাতে কি হবে? যারা অন্যরা শুনবে, শুনলে কি শোনা হবে। ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়, নির্ঝরের স্বপ্নভঙ্গ। রবীন্দ্রনাথের আরেকটি কাব্য আছে, রবীন্দ্রনাথের খুব বিখ্যাত একটি কাব্য, সোনার তরী। জি, সোনার তরী কাব্যের যদিও অনেক রকমের উপজীব্য বিষয় আছে, তবুও যদি আসে যে সোনার তরী কাব্যের উপজীব্য বিষয় কি, তাহলে বলবেন কি? স্রষ্টা নশ্বর কিন্তু সৃষ্টি অবিনশ্বর। জি, স্রষ্টা, স্রষ্টা কিংবা স্রষ্টা মানে সৃষ্টিকর্তা না, মানুষ। জি, মানুষ আর কি, মানুষ নশ্বর কিন্তু কর্ম অবিনশ্বর। মানুষ নশ্বর কিন্তু কর্ম কি? অবিনশ্বর, কর্ম অবিনশ্বর। আচ্ছা, রবীন্দ্রনাথ যেদিন পড়াবো সেদিন আবৃত্তি করবো আমি। জি, আজকে না, আজকে আমি রবীন্দ্রনাথ যেদিন পড়াবো রবীন্দ্রনাথ আবৃত্তি করে শোনাবো একটু। জি, কথা দিলাম, যান। আর আমি কথা দিলে তো জানেন, জি, ইনশাল্লাহ ভাঙা গলা হোক আর খসখসে গলা হোক, তাই না? যে আমি যদি কথা দিই তাহলে কথা রাখি। রবীন্দ্রনাথ যেদিন পড়াবো সেদিন আপনাদেরকে রবীন্দ্রনাথের কবিতা শোনাবো। তাহলে সোনার তরী কাব্যের বা সোনার তরী কবিতাও যদি বলে উপজীব্য বিষয় কি? মানুষ নশ্বর কিন্তু তার কর্ম অবিনশ্বর, কিন্তু স্রষ্টা নশ্বর কিন্তু তার সৃষ্টি কি? অবিনশ্বর, তাই না? ঠাই নাই, ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। ঠাই নাই, ঠাই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। বিনতে নূর, আমার মেয়ে শুধু স্যারের গান শোনে। বিনতে নূর গান তো এখনো দেইনি, তারপরে যে শোনে আপনার মেয়ের জন্য ধন্যবাদ। হ্যাঁ, অনেক অনেক শুভকামনার জন্য আমাকে ভালোবাসা, আমার ভালোবাসা ওকে দিয়ে দিও, ঠিক আছে বিনতে নূর? ধন্যবাদ। যাক, তোমার মেয়ে যে আমার গানের ভক্ত, খুব ভালো লাগছে আমার শুনে।
মানে তোমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও যে আমার জনপ্রিয়তা একটু একটু করে থাকবে, তাই না? এটা শুনলে ভালো লাগছে। তাহলে সোনার তৈরি কাব্য বলুক কিংবা সোনার তৈরি কবিতা বলুক, এর উপজীব্য বিষয় কি? উপজীব্য বিষয় হচ্ছে সৃষ্টি বা মানুষ নশ্বর, কিন্তু তার কি সৃষ্টি বা কর্ম হচ্ছে অবিনশ্বর। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কাব্য আছে বলাকা। বলাকা, এই বলাকা কাব্যের উপজীব্য কি জানেন? বলাকা কে বলবেন? আমি জানি অনেকে জানেন, আপনাদের বলতে বলছে কেন জানেন? একটু এই যে 30 সেকেন্ড রেস্ট নেব, এই ফাঁকে একটু চা খাবো। জি বলেন, বলাকা কাব্যের উপজীব্য বিষয় কি? সাহিত্যের ক্লাস মনে হয় আর বেশি করানো যাবে না, দেখছেন পোলাপান তো ক্লাসই করে না। 1900 জন শিক্ষার্থী, 1950 জন ক্লাস করছে, 190 জন, বলেন 10 ভাগের 1 ভাগ। এই যে এখন লাইভ দেখেন, 190 জন, 93 জন ক্লাস করছে, শিক্ষার্থী 1950 জন। তাহলে কি আপনারা আমার ক্লাস আর করবেন? আমার মনে হচ্ছে না। ফাঁকা গ্যালারিতে আর কত ক্লাস নেব? আমার মনে হচ্ছে যে আপনারা আমার ক্লাস পছন্দ করছেন না। আস্তে আস্তে দর্শক খেলা বাদ দিয়ে কি করছে? বাড়ি চলে যাচ্ছেন। ক্লাস মনে হয় আর বেশি কন্টিনিউ করা যাবে না দর্শক না থাকলে। ছাত্ররা ক্লাস পছন্দ করছে না, তাই না? জুয়েল স্যার মনে হয় শেষ নাকি? নাকি বাজারে অন্য ভাইয়াদের ক্লাস করছেন? জি আচ্ছা, হ্যাঁ, অনেকে ভালো উত্তর দিয়েছেন। গতি তত্ত্ব, জি গতিশীলতা। বলাকা কাব্যের উপজীব্য বিষয় কি? গতিশীলতা। বলাকা কাব্যের উপজীব্য বিষয় গতিশীলতা। গতিশীলতা, জি। এবং আপনাদেরকে একটি কথা বলি, রবীন্দ্রনাথ শুধু কবি নন, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু কবি নন। রবীন্দ্রনাথ তো কবি বটেই, ঔপন্যাসিক, নাট্যকার, ইত্যাদি তো জানেন এগুলি, গীতিকার। রবীন্দ্রনাথ ভাষাবিদ। ভাষাবিদ শুধু তাই নয়, রবীন্দ্রনাথ কিন্তু বিজ্ঞানী, দার্শনিক। রবীন্দ্রনাথ ভাষাবিদ, রবীন্দ্রনাথ দার্শনিক, রবীন্দ্রনাথ কিন্তু বিজ্ঞানী। রবীন্দ্রনাথের সাথে আইনস্টাইনের দেখা হয়েছিল, জানেন তো? রবীন্দ্রনাথের সাথে আইনস্টাইনের দেখা হয়েছিল। এই যে আইনস্টাইনের E=mc², জানেন এরকম একটা তত্ত্ব? এবং আইনস্টাইন রবীন্দ্রনাথের এই বৈজ্ঞানিক যে দর্শন, এটা শুনে মুগ্ধ হয়েছিলেন। বিজ্ঞানী আইনস্টাইন রবীন্দ্রনাথের বিজ্ঞান মনস্কতা বা বৈজ্ঞানিক দার্শনিকতা শুনে আশ্চর্য হয়েছিলেন। এবং রবীন্দ্রনাথের এই বিজ্ঞান মনস্কতার একটি মানে দৃষ্টান্ত আর কি বলাকা কাব্য, গতিশীলতা। বুঝতে পেরেছেন? এই যে ডাস্টারটা কিংবা এই যে এই বোর্ডটা দেখেন, এই বোর্ড দেখছেন তো? আচ্ছা, এই বোর্ডটা কি গতিশীল না স্থির? এই বোর্ডটা গতিশীল না স্থির? থেমে আছে না নড়ছে? বোর্ডটা প্রচণ্ড গতিতে নড়ছে। সাধারণ মানুষের কাছে এটা একটু স্থির, এই যে কলমটা স্থির, তাই না? ঘরটা স্থির, কিন্তু আসলে প্রচণ্ড গতিশীল। পৃথিবীর বস্তু যতই স্থির থাক, যতই স্থিতিশীল থাক, তারা প্রচণ্ড গতিশীল। এর নাম হচ্ছে গতিবাদ। এর নাম কি? গতিবাদ। ঠিক আছে? স্মরণ, মন্দন, ত্বরণ। জি, বাসের মধ্যে আমি বসে আছি, বাস চলছে, আমি কি বসে আছি? আমিও চলছি। তাহলে পৃথিবী যে প্রচণ্ড গতিতে সামনে আগাচ্ছে, তাহলে কেউ যদি দাঁড়িয়ে থাকে, বসে থাকে, তাই না? স্থির কোনো বস্তু, সে কি আসলে বসে আছে? সেও কিন্তু পৃথিবীর গতিতে চলছে। আপেক্ষিকভাবে স্থিতিশীল, কিন্তু আসলে পৃথিবীর সকল বস্তুই, বাস যে চলছে আর আপনি বসে আছেন, আসলে আপনি কি বসে আছেন? আপনি কি স্থির? আপনিও গতিশীল। তো এই তত্ত্ব কিন্তু বলাকা। বলছো, ওগো ছবি তুমি কি কেবলই ছবি? ওগো ছবি তুমি কি কেবলই ছবি পটে আঁকা? ওই যে সুদূর নিহারিকা,
যারা করে আছে ভিড় আকাশের নীড়, তুমি কি তাদের মতো সত্য নও? ছবি তো শুধু ছবি না, স্থির না। এই ছবিটা যে স্থির, এই ছবির মাঝেও কি আছে? গতিশীলতা আছে। মহাবিশ্বের সকল বস্তুই গতিশীল। রবীন্দ্রনাথ বললেন যে মানুষ গতিশীল, মানুষের যেদিন গতি থাকবে না সেদিন মানুষ মরে যাবে, মৃত্যুতেই গতি শেষ হবে। তো বলাকা কাব্যের উপজীব্য বিষয় কি? গতিবাদ, গতিশীলতা। তো আমরা যদি একটু অন্যদিকে যাই তাহলে আমরা একটু দেখি যে নেমেসিস খুব বিখ্যাত একটি নাটক, তাই না? নেমেসিস পরীক্ষায় নেমেসিস নাটকের উপজীব্য বিষয় কি? নেমেসিস নাটকের উপজীব্য বিষয় কি? নিশ্চয়ই আপনারা অনেকে জানেন। এটা নিয়ে বিভ্রান্তি আছে বাজারের প্রচলিত বইয়ে। কোনো বইয়ে দেওয়া আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এটা একটা ভুয়া উত্তর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু নয়। এই নেমেসিস নাটকের মধ্যে বিশ্বযুদ্ধের কিচ্ছু নাই। কি এটি তাহলে? বিশ্বযুদ্ধ পরবর্তী ক্ষুধা, দারিদ্র, মানবিক বিপর্যয়। বিশ্বযুদ্ধ পরবর্তী, বিশ্বযুদ্ধ না, বিশ্বযুদ্ধ পরবর্তী ক্ষুধা, দারিদ্র, মানবিক বিপর্যয়, কিংবা আরো একটু অন্যভাবে বলা যায় যে কি দুর্ভিক্ষ, মনন্তর। জি, মনন্তর বা দুর্ভিক্ষ। বুঝতে পারলেন? নেমেসিস নাটকের উপজীব্য বিষয় কি? আবার বলছি, কোনোভাবেই বিশ্বযুদ্ধ উত্তর দেওয়া যাবে না। উত্তর দেওয়া যাবে বিশ্বযুদ্ধ পরবর্তী বা বিশ্বযুদ্ধ উত্তর ক্ষুধা, দারিদ্র, মানবিক বিপর্যয়, কিংবা মনন্তর, কিংবা দুর্ভিক্ষ। জি, রচয়িতা নুরুল মোমেন, সবাই জানেন। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন করবে এমন যে ভাষা আন্দোলন ভিত্তিক কে নাটক নিচের কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ কোনটি বলেন? ভাষা আন্দোলনকে উপজীব্য করে রচিত গ্রন্থ কোনটি? কে বলবেন? উত্তর লেখেন। আচ্ছা, কেউ উত্তর দিয়েছেন কবর, কেউ উত্তর দিয়েছেন আরেক ফাল্গুন। কোনটা ধরবো? ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ কোনটি? তো ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ কোনটি? তার উত্তর কবর, উত্তর আরেক ফাল্গুন, দুটোই। ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ কবর, আরেক ফাল্গুন, দুটোই। যেটি থাকবে সেটি উত্তর, উভয় থাকলে উভয়। আর যদি বলে ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক নাটক, ভাষা আন্দোলনকে উপজীব্য করে নাটক, তাহলে কবর। আর যদি বলে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? তাহলে আরেক ফাল্গুন। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ, এই দুটোই উত্তর। কিন্তু ভাষা আন্দোলন ভিত্তিক নাটক, তখন আর এইটি উত্তর হবে না, শুধু একটা কবর। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, তাহলে তখন আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা, ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা, তাহলে কবিতা হলে প্রথম কবিতা কি মনে আছে তো? কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়েছে। ভাষা আন্দোলন ভিত্তিক বা ভাষা আন্দোলন উপজীব্য করে লেখা প্রথম কবিতা কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। আর ভাষা আন্দোলন ভিত্তিক কবিতার প্রথম সংকলন, ভাষা আন্দোলন ভিত্তিক কবিতার প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি। যে সংকলন মানে একজন কবির লেখা না, অনেকের লেখা মিলে একটা বই, তার নাম সংকলন। তো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতার সংকলন কোনটি? 21শে ফেব্রুয়ারি। সম্পাদক হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন ভিত্তিক কবিতার প্রথম কি সংকলন গ্রন্থ। সম্পাদকের নাম কি? হাসান হাফিজুর রহমান। আর প্রথম রচিত কবিতার নাম কি? কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে। রচয়িতাকে মাহবুবুল আলম চৌধুরী। জি, মাহবুবুল হক না, মাহবুবুল আলম চৌধুরী। জি, মাহবুবুল আলম চৌধুরী। পরীক্ষার প্রশ্ন হবে যে রক্তাক্ত প্রান্তর, কে নাটকের উপজীব্য কি? রক্তাক্ত প্রান্তর নাটকের উপজীব্য বিষয় কি?
তাহলে তার উত্তর কি বলবেন? রক্তাক্ত প্রান্তর নাটকের উপজীব্য বিষয় জি পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ, জি। তাহলে পানিপথের তাহলে রক্তাক্ত প্রান্তর নাটকের উপজীব্য বিষয় কি? উত্তর পানিপথের তৃতীয় যুদ্ধ। আবার উল্টা করে বলবে পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে উপজীব্য করে রচিত কে নাটক নিচের কোনটি? আবার এই প্রশ্নটি এবার এইভাবে ঘুরিয়ে দিবে যে পানিপথের তৃতীয় যুদ্ধকে উপজীব্য করে রচিত গ্রন্থ কোনটি? পানিপথের তৃতীয় যুদ্ধকে উপজীব্য করে রচিত গ্রন্থ কোনটি? তখন শুধু রক্তাক্ত প্রান্তর জানলে কিন্তু হবে না, আরো একটি আছে কি? মহাশ্মশান। পানিপথের তৃতীয় যুদ্ধকে উপজীব্য করে রচিত গ্রন্থ, তাহলে গ্রন্থ দুইটা, রক্তাক্ত প্রান্তর পানিপথের তৃতীয় যুদ্ধকে নিয়ে গ্রন্থ, মহাশ্মশান গ্রন্থ, গ্রন্থ দুইটা। কিন্তু নাটক কোনটি? রক্তাক্ত প্রান্তর। আর পানিপথের তৃতীয় যুদ্ধকে নিয়ে মহাকাব্য কোনটি বা রচিত মহাকাব্য? তাহলে মহাশ্মশান। পানিপথের তৃতীয় যুদ্ধকে উপজীব্য করে রচিত গ্রন্থ রক্তাক্ত প্রান্তর, মহাশ্মশান দুটোই। কিন্তু নাটক কোনটি? রক্তাক্ত প্রান্তর। মহাকাব্য কোনটি? মহাশ্মশান। জি। 69-এর আচ্ছা 66-এর 62-র ছাত্র আন্দোলন, 62-র ছাত্র আন্দোলন, 62-র ছাত্র আন্দোলনকে নিয়ে রচিত উপন্যাস কোনটি? কে বলতে পারবেন? লেখেন 62-র ছাত্র আন্দোলনকে নিয়ে রচিত গ্রন্থ নিচের কোনটি? 62-র ছাত্র আন্দোলন, জি 62-র ছাত্র আন্দোলনকে উপজীব্য করে রচিত গ্রন্থ কোনটি? লেখেন সাদা কুয়াশার, সাদা কুয়াশার পাখি। সিলেকোঠার সেপাই না, সিলেকোঠার সেপাই 62-র ছাত্র আন্দোলন পেলেন কই? রবিন হাসান, দীপঙ্কর উদাস। সিলেকোঠার সেপাই 62-র ছাত্র আন্দোলন পেলেন কই? সিলেকোঠার সেপাই শুরু হয়েছে 68 থেকে, 62 কই? 62-র ছাত্র আন্দোলনকে নিয়ে লেখা উপন্যাস হচ্ছে সাদা কুয়াশার পাখি। সাদা কুয়াশার পাখি, জি। রচয়িতা চৌধুরী জুলফিকার মতিন, চৌধুরী জুলফিকার মতিন, জি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী জুলফিকার মতিন রচিত উপন্যাস সাদা কুয়াশার পাখি। 62-র ছাত্র আন্দোলন, 62-র ছাত্র আন্দোলনকে নিয়ে লেখা উপন্যাস সাদা কুয়াশার পাখি। তেভাগা আন্দোলন নিয়ে রচিত উপজীব্য বলেন? তেভাগা আন্দোলন, তেভাগা আন্দোলন নিয়ে রচিত গ্রন্থ কোনটি? উপন্যাস কোনটি? নাড়াই নাড়াই, তাই না? তেভাগা আন্দোলন নিয়ে রচিত উপন্যাস বা তেভাগা আন্দোলনকে উপজীব্য করে রচিত উপন্যাস নাড়াই। জি। খোয়াবনামাতে তেভাগা আন্দোলন নাই, বরং পোকামাকড়ের ঘর বসতিতে অংশ বিশেষ আছে আর কি, পুরোটা না কিন্তু একটু আছে আর কি। নীল আন্দোলন,
নীল আন্দোলন। নীল আন্দোলন নিয়ে রচিত উপন্যাস কোনটি? নীল আন্দোলন নিয়ে, নীল আন্দোলন নিয়ে রচিত উপন্যাস কোনটি? নীল আন্দোলন বলেন। যে নীল দর্পণ, জি, নীল আন্দোলন নিয়ে রচিত উপন্যাসের নাম, নীল আন্দোলন নিয়ে রচিত গ্রন্থের নাম কি? নীল দর্পণ। নীল দর্পণ। নীল আন্দোলন নিয়ে, জি, নীল আন্দোলন নিয়ে রচিত, ঠিক আছে, নীল আন্দোলন নিয়ে রচিত গ্রন্থের নাম কি? নীল দর্পণ। এবার আসেন 69-এর গণ অভ্যুত্থান। এটি সবাই জানেন। 69-এর কি গণ অভ্যুত্থান, এটি কিন্তু সবাই জানেন, সবাই জানেন। জি জি, সবাই জানেন যে 69-এর গণ অভ্যুত্থানকে নিয়ে আপনারা অলরেডি অনেকবার বলেছেন যে চিলেকোঠার সেপাই, চিলেকোঠার সেপাই। অনেক বিখ্যাত ডায়লগ এখানে আছে, অনেক বিখ্যাত ডায়লগ এখানে আছে। বীর বাঙালি অস্ত্রধর, বাংলাদেশ স্বাধীন কর, ঠিক আছে। জি, তাহলে 69-এর গণঅভ্যুত্থান নিয়ে রচিত উপন্যাস কি? চিলেকোঠার সেপাই, চিলেকোঠার সেপাই। এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক উপন্যাস আছে, অনেক, 1, 2টা 3টা 4টা না। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলি অবশ্যই মনে রাখবেন, অবশ্যই। দুটো কারণে, একটি হলো এইভাবে প্রশ্ন হবে, নিচের কোন উপন্যাসের উপযোগ্য বিষয় মুক্তিযুদ্ধ বা তাই না স্বাধীনতা। অনেকগুলো উপন্যাস, জি, আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত, বিখ্যাত কয়েকটা একটু লিখে দিচ্ছে, বিখ্যাত, লিখে নিতে পারেন। অনেকে হয়তো জানেন, আমার ডাস্টার খুঁজে পাচ্ছি না। ডাস্টার, হ্যাঁ, ডাস্টার পেয়েছি, ডাস্টার, জি, হ্যাঁ। মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক উপন্যাস আছে, সম্ভব হলে আপনারা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো বেশি বেশি করে, তার মধ্যে আমি একটু গুরুত্বপূর্ণ উপন্যাসের কথা বলে নেই। তার প্রথম উপন্যাস হলো আনোয়ার পাশার, আনোয়ার পাশা রচিত রাইফেল রুটি আওরাত। জি জি, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস আনোয়ার পাশা। আনোয়ার পাশা মুক্তিযুদ্ধ চলছে, উনি লিখছেন, বুঝতে পারলেন? মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি লিখছেন রাইফেল রুটি আওরাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আনোয়ার পাশা, খুব বিখ্যাত মানুষ, যাকে আমরা বুদ্ধিজীবী লেখক বলছি। আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত। জি, সেলিনা হোসেনের, সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড, হাঙর নদী গ্রেনেড, হাঙর নদী গ্রেনেড। জি, রশিদ হায়দার নামক একজন কবির খাঁচায়, আরেকটা হলো অন্ধ কথামালা। যে রশিদ হায়দার, রশিদ হায়দারের খাঁচায় আর অন্ধ কথামালা, অন্ধ কথামালা। শওকত ওসমান, শওকত ওসমানের দুই সৈনিক নেকড়ে অরণ্য।
দুই সৈনিক নেকড়ে অরণ্য, জলাঙ্গি। আরেকটা কি দেখেন, খুব বিখ্যাত একটা মাথায় আসছে না, দুই সৈনিক নেকড়ে অরণ্য, খুবই বিখ্যাত একটি উপন্যাস আছে ওনার, শওকত ওসমানের, মুক্তিযুদ্ধ ভিত্তিক। দুই সৈনিক নেকড়ে অরণ্য, জলাঙ্গি। আরেকটার নাম কি মাথায় আসছে না, দেখছেন, সবচেয়ে বেশি বিখ্যাত শওকত ওসমানের, ভুলে গেলাম, কারো মনে থাকলে একটু কমেন্টসে লেখেন। আচ্ছা, এরপরে আজি আগুনের পরশমণি, ঠিক আছে, হ্যাঁ, হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি। জ্যোৎস্না ও জননীর গল্প, জ্যোৎস্না ও জননীর গল্প, ঠিক আছে। রাবিয়া খাতুনের ফেরারি সূর্য, হ্যাঁ, ইসমাইল আহমেদকে ধন্যবাদ। জাহান্নাম হই বিদায়, না, তাসনিমা পানসি জন্ম যদি তব বঙ্গে, ঠিক পুরোপুরি মুক্তিযুদ্ধ ভিত্তিক না, দেশপ্রেমমূলক। যে জাহান্নাম হতে বিদায়, শওকত ওসমানের যেটি মনে করতে পারছিলাম না, জাহান্নাম হতে বিদায়, জি, শওকত ওসমানের দুই সৈনিক নেকড়ে অরণ্য, জলাঙ্গি, জাহান্নাম হতে বিদায়, ধন্যবাদ, হ্যাঁ, ইসমাইল আহমেদকে। আচ্ছা, কি বলছে, রাবিয়া খাতুনের ফেরারি সূর্য, যে রাবিয়া খাতুনের ফেরারি সূর্য। রাবিয়া খাতুন নামক একজন মহিলা উপন্যাসিক আছে, রাবিয়া খাতুন। রাবিয়া খাতুনের কি ফেরারি সূর্য, রাবিয়া খাতুনের ফেরারি সূর্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আবার মুক্তিযুদ্ধ ভিত্তিক কি না, কৃতদাসের হাসি, না, এসপি সুমি, অযথা না জেনে আইডিয়া করে বলবেন না, জি, এসপি সুমি, কৃতদাসের হাসি উপন্যাসে মুক্তিযুদ্ধ নাই, জি, হ্যাঁ, কালো ঘোড়া, রাজেন সরকার, একটা ভালো, জি, মাহমুদুল হকের কালো ঘোড়া, জি, কালো ঘোড়া একটি বিখ্যাত, মাহমুদুল হক। মাহমুদুল হক নামক একজন উপন্যাসিকের কালো ঘোড়া, হ্যাঁ, ঠিকই বলেছেন, এটি একটি উপন্যাস। এর বাইরে আবার কিছু স্মৃতিচারণমূলক গ্রন্থ আছে, স্মৃতিচারণমূলক গ্রন্থ, ঠিক আছে, না মণিশঙ্কর নয়ন, না ইরানের কাহিনী, না মণিশঙ্কর। কৃতদাসের হাসি মূলত রূপক সাহিত্য, সেখানে মানে উপমহাদেশের কথা আছে, মানে পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে ব্যঙ্গ আছে, কিন্তু ঠিক পুরোপুরি মুক্তিযুদ্ধ ভিত্তিক না, জি। আমার বন্ধু রাশেদ, হ্যাঁ, রাজেন সরকার, থ্যাংক ইউ। আমার বন্ধু রাশেদ লিখে নেন, আরেকটু খুব বিখ্যাত উপন্যাস, আমার বন্ধু রাশেদ, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, মোহাম্মদ জাফর ইকবালের আমার বন্ধু রাশেদ, আমার বন্ধু রাশেদ, আমার বন্ধু রাশেদ। আচ্ছা, তো বললাম যে এর বাইরে কিছু কিছু গ্রন্থ আছে যেগুলি সরাসরি উপন্যাস না, ঠিক আছে, যেমন ধরেন তাহমিমা নামের গোল্ডেন এজ, ঠিক আছে, এগুলি স্মৃতিচারণমূলক রচনা। আবার ধরেন জাহানার ইমামের, হ্যাঁ, তাই না, ৭১-এর দিনগুলি, আবার আমাদের সুফিয়া কামালের ৭১-এর ডায়েরি, ঠিক আছে। তার এরকম অনেক কিছু গ্রন্থ আছে যেগুলি মুক্তিযুদ্ধ ভিত্তিক, উপন্যাস না, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা। একটা জিনিস খেয়াল করে, একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আর একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা। এর বাইরে অনেক গ্রন্থ আছে যেগুলি উপমহাদেশ, আল মাহমুদের উপমহাদেশ, হ্যাঁ, ঠিকই বলেছেন, মুক্তিযুদ্ধ পুরোপুরি না এলে আংশিকভাবে আছে। ৭১-এর যিশু, শাহরিয়ার কবিরের ৭১-এর যিশু, জি, আবু জাফর শামসুদ্দিনের দেওয়াল, ঠিক পুরোপুরি মুক্তিযুদ্ধ না, তবে মুক্তিযুদ্ধ আংশিক আছে আর কি, অল্প একটু। পুরো মোট কথা ব্রিটিশ ভারতের রাজনীতি, দেওয়ালের উপন্যাসের উপজীবসে ব্রিটিশ ভারতের রাজনীতি, সেটা হুমায়ুন আহমেদের দেওয়াল, কিন্তু পুরোপুরি মুক্তিযুদ্ধ না, জি, পুরোপুরি মুক্তিযুদ্ধ না, জি। হ্যাঁ, রাবিয়া খাতুনের ৭১-এর নিশান, এটিও ঠিক বলেছেন, অনেক আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, এত উপন্যাস আছে যেটা বলে শেষ করা যাবে না, জি, আমি সব বলতেও চাচ্ছি না।
একটি কালো মেয়ের কথা, জি সেটিও ঠিক বলেছেন। তো আপনারা দেখবেন যে এই উপন্যাসগুলির তালিকা পাওয়া যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক, যে একটি কালো মেয়ের কথা আমি বলছি যে একটি কালো মেয়ের কথা, এটিও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস তো অনেক আছে, পাশাপাশি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিচারণমূলক রচনা আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক কি আত্মজীবনী আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য। জি, তো মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থগুলি একটু সম্ভব হলে আলাদা করে একটা তালিকা করবেন। নিষিদ্ধ লোবান, সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান। তারপর নাটক আছে না পায়ের আওয়াজ পাওয়া যায়, জি সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আবার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, নাটক কোনটি? সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, জি পায়ের আওয়াজ পাওয়া যায়। হুমায়ুন স্যারের বিখ্যাত উপন্যাস শ্যামল ছায়া, হ্যাঁ ঠিক আছে শ্যামল ছায়া, যেটা চলচ্চিত্র নির্মিত হয়েছে, উনি শঙ্কর ঠিকই বলেছেন। আচ্ছা ওকে, তো মোটামুটি এই বিখ্যাত উপন্যাসগুলি তাহলে আপনার আন্দোলন ভিত্তিক যত গ্রন্থ আছে, আন্দোলন ভিত্তিক 52 ভাষা আন্দোলন, ঠিক আছে, তারপরে ছাত্র আন্দোলন, তারপর গণ অভ্যুত্থান, তারপরে মুক্তিযুদ্ধ, আন্দোলন ভিত্তিক উপন্যাসগুলি বিভিন্ন বই পুস্তকে দেখবেন তালিকা আছে, দয়া করে একটু দেখবেন, একটু মনে রাখবেন। আর এর বাইরে বাংলা সাহিত্যের যে বিখ্যাত কিছু উপন্যাস, বিখ্যাত পদ্মা নদীর মাঝি, লাল সালু, তাই না, সারেং বউ, তাই না, যে এই বিখ্যাত সারেং বউ, উপজীব্য বিষয় কি, তাই না, সমুদ্র তীরবর্তী মানুষের জীবন, যেরকম অনেক সারেং বউ, সমুদ্র তীরবর্তী, নদী তীরবর্তী মানুষের যেমন জীবন, ঠিক তেমনি সমুদ্র তীরবর্তী মানুষের জীবন নিয়ে রচিত উপন্যাস কি সারেং বউ, শহীদুল্লাহ কায়সারের সারেং বউ। এরকম অনেক জিনিস আমরা বলতে পারি, তো সেগুলো একটু দেখবেন দয়া করে। উপজীব্য বিষয় মানে উপজীব্য বিষয় যেগুলো খুব বিখ্যাত, যেগুলো খুবই বিখ্যাত, অতি বিখ্যাত, বাংলা সাহিত্যের যে অতি বিখ্যাত গ্রন্থগুলি পড়বেন। আমরা আরেকটা ছোট টপিক এখন পড়াবো, যেটিকে আমরা বলছি উৎসর্গকৃত গ্রন্থ। উৎসর্গীকৃত গ্রন্থ, জি উৎসর্গীকৃত গ্রন্থ, জি আমরা একটু অন্য আলোচনায় যাচ্ছি, একটা টপিক নিয়ে আমরা থাকবো না, একটু ছোট টপিক, উৎসর্গীকৃত গ্রন্থ। হ্যাঁ, বকুলপুরের স্বাধীনতা, আব্রাহাম সিফাত সাহেব বলেছেন নাটক, উপন্যাস নয় কিন্তু। বকুলপুরের স্বাধীনতা মমতাজ উদ্দিন আহমেদ রচিত কি নাটক, যে রূপক নাটক। বকুলপুরের স্বাধীনতা মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ কিন্তু উপন্যাস নয়, নাটক, মমতাজ উদ্দিন আহমেদ, জি। তো তালিকা অনেক আছে, জি আমি সব তালিকা বলছি না, আপনারা একটু দেখবেন, আমি বিখ্যাতগুলি বলেছি, বিখ্যাত যেগুলি নানানভাবে। আচ্ছা, উৎসর্গিত গ্রন্থ কি? উৎসর্গীকৃত গ্রন্থ অর্থাৎ বাংলা সাহিত্যের কিছু কিছু গ্রন্থ কি করেছেন লেখকরা, কি কারণ নামে উৎসর্গ করেছেন। বাংলা সাহিত্যের কিছু কিছু গ্রন্থ কি লেখক বা রচয়িতা কি করেছেন, কারণ নামে উৎসর্গ করেছেন। তো নিশ্চয়ই আপনারা দেখবেন যে হ্যাঁ এরকম প্রশ্ন হয় যে নজরুল তার সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছেন? কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছেন? নিশ্চয় জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। উল্টা করে বলবে যে রবীন্দ্রনাথকে উৎসর্গ করা, রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল কোন গ্রন্থটি উৎসর্গ করেছেন? তাই প্রশ্নটা কিন্তু নানানভাবে ঘুরাবে, পেঁচাবে, মডিফাই করবে, বুঝতে পারেন। নজরুল সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছেন? উত্তর রবীন্দ্রনাথ। আর উল্টা করে বলছেন নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেছেন? নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থটি উৎসর্গ করেছেন? জি আচ্ছা, রবীন্দ্রনাথ নজরুলকে কোন গ্রন্থটি উৎসর্গ করেছেন? এটি তো নজরুল করলো রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ নজরুলকে কোনটি উৎসর্গ করেছেন? জি বসন্ত। নাটক। বসন্ত কি জাতীয় রচনা? নাটক, জি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে উৎসর্গ করেছেন কোন গ্রন্থটি? বসন্ত, গীতিনাট্য, জি গীতিনাট্য বসন্ত।
রবীন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্রকে উৎসর্গ করেছেন কালের যাত্রা। কালের যাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছেন কালের যাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুর তার 4 অধ্যায় নামে উপন্যাসটি উৎসর্গ করেছেন ব্রিটিশ রাজবন্দীদের। ব্রিটিশদের নির্যাতনে যারা কারাবরণ করেছিল, ব্রিটিশ রাজবন্দীদের, বুঝতে পারলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার 4 অধ্যায় উপন্যাসটি কাকে উৎসর্গ করেছেন? রাজবন্দীদের। উত্তর হচ্ছে রাজবন্দীদের বা ব্রিটিশ রাজবন্দীদের। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। সৌদামিনী দেবী কাকে উৎসর্গ করেছেন? এটি সৌদামিনী দেবী। সৌদামিনী দেবী কে? সৌদামিনী দেবী, সৌদামিনী দেবী কে? রবীন্দ্রনাথের বড় বোন। জি, রবীন্দ্রনাথের বড় বোন। জি, রবীন্দ্রনাথ ঠাকুর তার বড় বোন সৌদামিনী দেবীকে তার প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট উৎসর্গ করেছিলেন। জি, বউ ঠাকুরের হাট রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছেন? সৌদামিনী দেবী। তার দেখেন একটি কাব্যের নাম হচ্ছে গোরা উপন্যাস গোরা। বঙ্গভঙ্গের প্রেক্ষিতে যেটি লেখা বলেছে গোরা, কাকে উৎসর্গ করেছেন? রবীন্দ্রনাথ উৎসর্গ করেছেন রথীন্দ্রনাথ ঠাকুর। কে ভদ্রলোক? রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের মৃত্যুসজ্জায় ছিলেন কে? রবীন্দ্রনাথের মৃত্যুসজ্জায় ছিলেন তারই পুত্র রথীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের শেষ কাব্য, শেষ লেখা প্রকাশ করেছেন কে? রথীন্দ্রনাথ। শেষ লেখা লিখেছেন কে? রথীন্দ্রনাথ। মানে রবীন্দ্রনাথ মুখে মুখে বলেছেন আর রথীন্দ্রনাথ কি করেছেন? লিখেছেন। যে মৃত্যুসজ্জায় রচিত, রবীন্দ্রনাথের মৃত্যুসজ্জায় রচিত মানে কাব্য, শেষ লেখা, যে আমি রবীন্দ্রনাথে গেলে পড়াবো, আপনারা এটা ওটার মধ্যে ঢোকানোর দরকার নেই আপাতত, শুধু জানিয়ে রাখি যে রথীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের পুত্র। রবীন্দ্রনাথ তাকে উৎসর্গ করেছেন তার উপন্যাস কি? গোরা। রবীন্দ্রনাথের মহাকাব্যপম উপন্যাস বলা হয়। রবীন্দ্রনাথের মহাকাব্যধর্মী উপন্যাস কোনটি? গোরা, মহাকাব্যধর্মী উপন্যাস। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কাব্য খনিকা। রবীন্দ্রনাথের কাব্য খনিকা কাকে উৎসর্গ করলেন? শ্রীযুক্ত লোকেন পালিত। রবীন্দ্রনাথের বন্ধু। রবীন্দ্রনাথ বিলেতে যখন ব্যারিস্টারি পড়তে যান তখন সেইখানে তার একজন ভারতীয় বন্ধু ছিল, তার নাম শ্রীযুক্ত লোকেন পালিত। জি, এই ভদ্রলোক লোকেন পালিত রাজশাহীর ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন। এবং আপনারা জানেন কিনা যে রবীন্দ্রনাথ ঠাকুর রাজশাহীতে এসেছিলেন? জি, রবীন্দ্রনাথ ঠাকুর রাজশাহীতে এসেছিলেন, নজরুল রাজশাহীতে এসেছিলেন। শুধু আসেনি, নজরুল রাজশাহী কলেজের অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন, রবীন্দ্রনাথ রাজশাহীতে অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন। এই সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিরা এসেছেন বলেই তো আমরা তাদের স্পর্শে জ্ঞানবান হয়েছি আর কি। জি, শ্রীযুক্ত লোকেন পালিত রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু। রবীন্দ্রনাথ যখন বিলেতে পড়তে যান, সেই বিলেতের যে কলেজে তিনি ল পড়ছিলেন, সেই কলেজে একজন ভারতীয় বন্ধু ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, তিনি হচ্ছেন শ্রীযুক্ত লোকেন পালিত। তো তাকে তিনি উৎসর্গ করলেন রবীন্দ্রনাথ কোন গ্রন্থটি? খনিকা কাব্য উৎসর্গ করলেন। রবীন্দ্রনাথের খেয়া কাব্য, একটি কাব্যের নাম হচ্ছে খেয়া। জি, জগদীশ চন্দ্র বসু। এই ভদ্রলোকের পরিচয় নিশ্চয় দেওয়ার দরকার নেই। কে ছিলেন? বিজ্ঞানী, নিশ্চয় জানেন। স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী ছিলেন। জি,
তো রবীন্দ্রনাথ তার খেয়া কাব্যটি কাকে উৎসর্গ করেছেন? বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে। তাহলে খনিকা উৎসর্গ করলেন শ্রীযুক্ত লোকেন পালিতকে, আর খেয়া কাব্য উৎসর্গ করলেন জগদীশ চন্দ্র বসুকে। আরেকটি কাব্য আমার রবীন্দ্রনাথ তার শেষ জীবনের যে ডার্লিং, জানেন রবীন্দ্রনাথের বুড়া বয়সের ডার্লিং কে ছিলেন? বুড়া বয়সের প্রেমিকা কে ছিলেন জানেন কেউ? রবীন্দ্রনাথের শেষ জীবনের প্রেমিকা কে ছিলেন? ভিক্টোরিয়া ওকাম্পো। জি, ভিক্টোরিয়া ওকাম্পো। জি, আর্জেন্টাইন লেডি সাংবাদিক, সাহিত্যিক। আর্জেন্টিনাকে আমি খুব ভালোবাসি, মানে আর্জেন্টিনা আমার খুব পছন্দ। এক ম্যারাডোনার কারণে তো বটেই, আরেকজন এই নারীর জন্য, ভিক্টোরিয়া ওকাম্পো। ও কার দিয়েও লিখতে পারবেন। জি, আর্জেন্টিনা আমার একটি প্রিয় কান্ট্রি, নানান কারণে। তার দুটি কারণ, একটা হলো আমি ম্যারাডোনার ভক্ত, সে একটা কারণ। আরেকটি কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথের ডার্লিং ছিলেন আর্জেন্টাইন। তো ভিক্টর ওকাম্পো আর্জেন্টিনার লেডি সাংবাদিক এবং কবি। ভিক্টর ওকাম্পো রবীন্দ্রনাথের যে শেষ জীবনের প্রেমিকা। 68 বছর বয়সে রবীন্দ্রনাথ, 68 বছর বয়সে, এই 28 বছর বয়সী, জি ইয়ং রবীন্দ্রনাথ, 68 বছর বয়সী ইয়ং, জি যুবক রবীন্দ্রনাথ আর্জেন্টিনায় বেড়াতে গিয়ে 28 বছর বয়সী ভিক্টোরিয়া ওকাম্পোর প্রেমে পড়েছিলেন এবং তাকে একটি কাব্য উৎসর্গ করেছিলেন, পূরবী। কাব্যটির নাম কি? জি, পূরবী কাব্য। পূরবী। জি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু নজরুলের দিকে আসি, যে নজরুল তার অগ্নিবীণা কাব্যটি উৎসর্গ করেছিলেন কাকে? কাজী নজরুল ইসলাম তার প্রথম যে কাব্য অগ্নিবীণা কাকে উৎসর্গ করেছিলেন? বারিন ঘোষ। বারিন ঘোষ, জি। কে এই বারিন ঘোষ? বিপ্লবী বারিন ঘোষ। বিপ্লবী, জি বারিন ঘোষ। কি অগ্নিবীণা কাকে উৎসর্গ করেছিলেন? বারিন ঘোষ, জি। বারিন ঘোষের নাম আপনারা জানেন না? জি, বারিন ঘোষের নাম নৈবেদ্য উৎসর্গ করেছেন স্ত্রীকে। হ্যাঁ, হোসনে আরা। স্মরণ লিখেছিলেন, উৎসর্গ করেননি, তার স্ত্রীর মৃত্যুতে স্মরণ লিখেছিলেন। আর রবীন্দ্রনাথ তার স্ত্রীকে, হ্যাঁ স্ত্রীর কথাটা একটু বলি, না হলে আবার আমি হয়তো ওই যে বললাম যে রবীন্দ্রনাথের আলোচনায় এগুলি বলবো, আপনারা তবু যেহেতু প্রশ্নটা করেছেন রবীন্দ্রনাথের আলোচনায় আমি ডিটেলস আর একটু বলবো, তবু যেহেতু প্রশ্নটা করেছেন হোসনে আক্তার, রবীন্দ্রনাথ তার স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছিলেন স্মরণ, স্ত্রীকে নিয়ে লিখেছিলেন, আর স্ত্রীকে উৎসর্গ করেছিলেন নৈবেদ্য কাব্য। জি, অনেকে এই জিনিসটা বোঝে না, রবীন্দ্রনাথ তার স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছিলেন স্মরণ। স্মরণ, স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছিলেন, স্ত্রীর স্মরণে লিখেছিলেন স্মরণ। আর স্ত্রীকে উৎসর্গ করেছিলেন স্মরণ না, স্ত্রীকে উৎসর্গ করেছিলেন তার নৈবেদ্য কাব্য। জি, ঠিক আছে। জি, আচ্ছা, আমি নজরুলে চলে গেছি অলরেডি। নজরুল তার অগ্নিবীণা কাব্য উৎসর্গ করেছিলেন কাকে? নজরুল তার অগ্নিবীণা কাব্য উৎসর্গ করলেন বিপ্লবী বারিন ঘোষ। বিপ্লবী, জি। আমরা যেমন ক্ষুদিরামের নাম জানি, ক্ষুদিরাম জানেন তো? ক্ষুদিরামের নাম জানেন তো? সূর্য সেনের নাম জানেন? সূর্য সেন, ক্ষুদিরাম, সূর্য সেন। প্রীতিলতা জানেন না? জি জানেন। কেন জানেন? জানেন এদের নাম? কিন্তু বারিন ঘোষের নাম জানেন না, বিনয়ের নাম জানেন না, বাদলের নাম জানেন না। ওই যেমন ক্ষুদিরাম যেমন, প্রীতিলতা যেমন, বুঝতে পারলেন? সূর্য সেন যেমন, এই বারিন ঘোষ কিংবা বিনয়, বাদল, অবিনাশ, এরকম আরো অনেক ব্রিটিশ বিপ্লবী, ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী ছিলেন। কিন্তু ওইগুলির নাম জানেন কেন? ওরা মারা গেছে তাই। কাব্যরয়, সূর্য সেন, তিতুমির, তাই না, ক্ষুদিরাম, এদের নাম কেন জানেন?
এরা মারা গেছে, আর এরা মারা যায়নি। তো না মারা গেলে কেমনে মনে রাখবেন? বাংলাদেশে মানুষ বিখ্যাত হয় কখন? যে কেউ মরার পরে। বুঝেন নাই? আপনাকে যে আমি বলছি অগা মগা জগা ছাত্র, খালি মরেই দেখেন, পরের দিনই আমার গ্রুপে বড় করে পোস্ট দিব যে আমার গ্রুপের মেধাবী ছাত্র অমুকের মৃত্যুতে আমরা শোকাহত। বেঁচে আছেন তো কি বকাঝকাই করছি? গাধা, অগা মগা, গরু কিছু জানে না, তাই না? গালি দিচ্ছি না, আমি বকাঝকা করছি। জি, মরার পরে দেখবেন কলেজে বড় করে পোস্টার ছাপানো হবে যে রাজশাহী কলেজের বা ব্রজমোহন কলেজের বা কারমাইকেল কলেজের বা অমুক মেধাবী ছাত্রের মৃত্যুতে আমরা গভীর শোক। মরার পরে কিন্তু সবাই একটু সম্মান করে আর কি। জি, তো যেহেতু এরা মারা যায়নি, ব্রিটিশ বিরোধী বিপ্লবী, ব্রিটিশ বিরোধী কি বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, যাকে সংক্ষেপে বলা হয় কি বারিন ঘোষ। জি, নাজমুন নাহার ডালিয়া স্যার, ঠিক যেমন আমি, হ্যাঁ ঠিকই ডালিয়া, তাই না? হ্যাঁ, তোমাকে এখন অগা মগা জগা গাধি টাধি বলছি, তাই না? হ্যাঁ, তুমি যখন আমাকে ছেড়ে চলে যাবা তখন আমি দুঃখ করবো যে আমার এই মেধাবী মেয়ে ডালিয়াটা কই যে গেল, আর কেন আমাকে নক করে না। জি, তো বারিন ঘোষ। নজরুল তার যে গুরু ছিলেন, গুরু, নজরুলের গুরু জানেন তো? নজরুলের গুরুকে, যদিও নজরুল রবীন্দ্রনাথকে গুরুদেব বলে ডাকতেন, সম্মান করে সম্বোধন করে, নজরুল রবি ঠাকুরকে গুরুদেব বলে ডাকতেন সম্বোধন বা সম্মান করে। কিন্তু নজরুলের অরিজিনাল গুরু হচ্ছেন, গুরু অভিভাবক হচ্ছেন কমরেড মোজাফফর আহমেদ। কমরেড মোজাফফর আহমেদ তাকে উৎসর্গ করেছেন, কমরেড মোজাফফর আহমেদ উৎসর্গ করেছেন কোনটি? যে ছায়ানট, ছায়ানট। এই ছায়ানট কাব্য নজরুল কাকে উৎসর্গ করেছেন? জি, কমরেড মোজাফফর আহমেদ। মোজাফফর আহমেদ, কমরেড মোজাফফর আহমদ, যিনি নজরুলের রাজনৈতিক গুরু। নজরুলের বিষের বাঁশি, বিষের বাঁশি নজরুল উৎসর্গ করলেন কাকে? মাসুদা খাতুন। মাসুদা খাতুন, মাসুদা। নজরুল তার যে প্রথম বাজেয়াপ্তকৃত কাব্যগ্রন্থ, প্রথম বাজেয়াপ্ত গ্রন্থ না, প্রথম বাজেয়াপ্ত গ্রন্থ হচ্ছে একটি প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, কিন্তু প্রথম বাজেয়াপ্ত কাব্যগ্রন্থ বিষের বাঁশি কাকে উৎসর্গ করেছিলেন? মুসাম্মদ মাসুদা খাতুন। কে এই মহিলা? নজরুল যাকে মা বলে ডাকতেন। আপনারা জানেন যে নজরুল শিশুকালে মাতৃহারা হয়েছেন, জন্মের পরপর পিতৃহারা হয়েছেন, তারপরে বড় হয়ে মাতৃহারা হয়েছেন। নজরুল এই মাসুদা খাতুনকে মা বলে ডাকতেন। সেই সময়ের একজন প্রগতিশীল আধুনিক মনস্ক নারীবাদী একজন লেখিকা। সেই সময়ের খুব বড় মাপের লেখিকা না, কিন্তু ওই সময়ের যিনি নারীর প্রগতির পক্ষে বা নারীদের অগ্রগতির পক্ষে লেখালেখি করতেন, যে নারীদের প্রগতি বা অগ্রগতির পক্ষে লেখালেখি করতেন, এমন একজন প্রগতিশীল আধুনিক মনস্ক নারী মুসাম্মদ মাসুদা খাতুন। নজরুল যাকে মা বলে ডাকতেন নাকি, তাকে উৎসর্গ করেছিলেন নজরুল তার বিষের বাঁশি কাব্য, বিষের বাঁশি কাব্যটি। নজরুলের জীবনে আরেকজন গুরুত্বপূর্ণ নারী বিরজা সুন্দরী দেবী। জি, বিরজা সুন্দরী দেবী। কুমিল্লার কেউ আছেন নাকি? কুমিল্লার? জি, কুমিল্লা কিন্তু নজরুলের রোমান্স ক্ষেত্র, রোমান্সের ক্ষেত্র। কুমিল্লা হচ্ছে নজরুলের কি রোমান্টিক জায়গা আর কি। তাহলে বিরজা সুন্দরী রোমান্টিক কেউ নন, বিরজা সুন্দরী হচ্ছে তার কি চাচি শাশুড়ি আর কি। জি, স্ত্রীর চাচি। নজরুলের স্ত্রীকে, স্ত্রীর নাম কি? দুলি, আশালতা সেনগুপ্তা। নজরুলের স্ত্রী দুলি বা দোলন বা আশালতা সেনগুপ্তা, যাকে নজরুল আদর করে ডাকতেন দুলি বলে এবং নাম দিয়েছিলেন প্রমীলা। নজরুলের স্ত্রীর নাম ছিল আশালতা সেনগুপ্তা, আশালতা সেনগুপ্তা।
ডাক নাম ছিল দুলি, নজরুল তার নাম দিয়েছিলেন প্রমীলা দেবী। তো সেই প্রমীলা দেবী আশালতা সেনগুপ্তার চাচি তথা নজরুলের চাচি শাশুড়ি বিরজা সুন্দরী দেবী। নজরুল যাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। জি, হোসনে আক্তার আমার থানায় বিয়ে করেছে স্যার। হ্যাঁ, তাহলে তো আপনি নজরুলের শ্বশুরবাড়ি এলাকার লোক, তাই না? এই যে আব্দুল্লাহ আল ওমর ফারুক, হোসনে আক্তার, আপনারা নজরুলের শ্বশুরবাড়ি এলাকার লোক, তাই না? আমাদেরকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াবেন। জি, আপনারা নজরুলের শ্বশুরবাড়ি এলাকার লোক, নজরুলকে তো খাওয়ান না, আমাদেরকে একটু ডেকে ডুকে, আমরা এখন বেঁচে আছি, তাই না? যে নজরুলের উত্তরসূরি না ভাই আমি, বলেন? এই নজরুলের উত্তরসূরি তো, কাজে একদিন ডেকে ডুকে, নজরুল তো নাই, আমাদেরকে একটু ডেকে নিয়ে জামাই আদর করে খাওয়াবেন। জি, তো কাজী নজরুল ইসলামের এই না ধর্মান্তরিত হয়নি নাজমুন ডালিয়া। নজরুল স্ত্রী হিন্দু ধর্ম পালন করত, নজরুল ইসলাম ধর্ম পালন করত। নজরুলের জীবন আজকে আর বলছি না, অন্য কোনো একদিন বলবো। নজরুল ইসলামের ধর্ম পালন করতেন, নজরুলের স্ত্রী হিন্দু ধর্ম পালন করতেন, ধর্মান্তরিত হননি। জি, আচ্ছা, আর নজরুলের সরি, এবার আমরা একটু মাইকেলে যাব। মাইকেলের প্রথম কাব্য বীরাঙ্গনা। মাইকেলের কাব্যের নাম কি? বীরাঙ্গনা। বীরাঙ্গনা, বীরাঙ্গনা কাব্য মাইকেল মধুসূদন দত্ত কাকে উৎসর্গ করেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কাকে? যে আরেকজন প্রগতিশীল মানুষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। মাইকেল মধুসূদন দত্ত তার একমাত্র পত্রকাব্য বীরাঙ্গনা, একমাত্র পত্রকাব্য বীরাঙ্গনা কাকে উৎসর্গ করেছেন? জি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আর মাইকেলের সবচেয়ে বিখ্যাত বা শ্রেষ্ঠ যে মেঘনাদ বধ, মেঘনাদ বধ উৎসর্গ করেছেন কাকে? রাজা দিগম্বর মিত্র। জি, রাজা দিগম্বর মিত্র। ইনি ঠিক পুরোপুরি রাজা না ওই অর্থে, রাজা রামমোহন রায় যেমন ইংরেজদের কাছ থেকে উপাধি, ইংরেজদের কাছ থেকে প্রাপ্ত উপাধি, যে রাজা দিগম্বর মিত্র সেই সময়ের একজন প্রগতিশীল এবং সাহিত্য মনা মানুষ, আধুনিক মনা মানুষ। মেঘনাদ বধ কাব্য মাইকেল কাকে উৎসর্গ করেছিলেন? রাজা দিগম্বর মিত্রকে। হ্যাঁ, রফিকুল ইসলাম নার্গিস আপনাদের এলাকায়, তা তো আরো ভালো। জি, আচ্ছা, আমাদেরকে মাঝে মাঝে দাওয়াত করে খাওয়াবেন। জি, নজরুলের উত্তরসূরি হিসাবে আমাকে আপনাদের এলাকায় মাঝে মাঝে ডেকে একটু দাওয়াত করে খাওয়াবেন। জি, শর্মিষ্ঠা, মাইকেলের শর্মিষ্ঠা নাটক। শর্মিষ্ঠা এই নাটকটি সংস্কৃত কবি কালিদাসকে উৎসর্গ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত তার নাটক বাংলা সাহিত্যের প্রথম সার্থক শর্মিষ্ঠা কাকে উৎসর্গ করেছিলেন? সংস্কৃত কবি কালিদাস, সংস্কৃত কবি কালিদাসকে, সংস্কৃত কবি কালিদাসকে। জি, ঠিক আছে, সংস্কৃত কবি কালিদাসকে উৎসর্গ করলেন। আর কৃষ্ণ কুমারী নাটক, কৃষ্ণ কুমারী, জি, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণ কুমারী, কেশব চন্দ্র পালিত। জি, কেশব বাবু বা কেশব গঙ্গোপাধ্যায়। কেশব গঙ্গোপাধ্যায়। কৃষ্ণকুমারী নাটকটি মাইকেল মধুসূদন দত্ত, শর্মিষ্ঠা নাটকটি কালিদাস, সংস্কৃত কবি কালিদাসকে উৎসর্গ করেছিলেন। আর কৃষ্ণকুমারী নাটকটি সেই সময়ের সম্ভ্রান্ত ব্যক্তি কেশব গঙ্গোপাধ্যায় উৎসর্গ করেছিলেন। জমিদার দর্পণ, জমিদার দর্পণ, জি, মীর মশাররফ রচিত জমিদার দর্পণ পরীক্ষায় এসেছে, আসবে, দেখবেন। কাকে উৎসর্গ করেছিলেন? জমিদার দর্পণ মীর মোহাম্মদ আলী নবাব। জি, মীর মোহাম্মদ আলী, ঢাকার নবাব পরিবারের, ঢাকার কি নবাব পরিবারের একজন সদস্য নবাব মীর মোহাম্মদ আলী। মীর মশাররফ হোসেন তার জমিদার দর্পণ নাটক উৎসর্গ করেছেন কাকে? ঢাকার নবাব পরিবারের একজন সদস্য নবাব মীর মোহাম্মদ আলী।
আর তার যে রত্নবতী, প্রথম যে নাটক রত্নবতী, না রত্নবতী উৎসর্গ করেনি, সরি বসন্ত কুমারী প্রথম নাটক, রত্নবতী উৎসর্গ করেনি, অনেক গ্রন্থ আছে উৎসর্গ, বসন্ত কুমারী, এটা সবাই জানেন, সালের কোশ্চেন এসেছিল। নবাব আব্দুল লতিফ, জি এটা সবাই জানেন, নবাব আব্দুল লতিফ। জেসমিন সুমাইয়ার ট্র্যাজেডির জনককে আপনার কি মনে হয়? জেসমিন সুমাইয়া ট্র্যাজেডির জনককে আপনার কি মনে হয় সেটা লেখেন, তারপর আমি উত্তর দিচ্ছি। জেসমিন সুমাইয়া ট্র্যাজেডির জনককে স্যার আপনার কি মনে হয় সেটা লেখেন, তারপর আমি উত্তর দিচ্ছি। আতাউর আতিক স্যার রাজশাহীর আমের দাওয়াতটা চাই। রাজশাহীতে আসছেন কি মরছেন? রাজশাহীতে আমের দাওয়াত দিলাম, আসেন, আসে ওই যে ব্ল্যাক মাম্বা খায় যান। জি রাজশাহীতে চাপায়ে এখন যে পরিমাণ করোনা আর ওই যে ব্ল্যাক ভাইরাস চলতেছে, খালি আসেন আম খাওয়া বাদ দিয়ে বলবেন যে স্যার আমের দরকার নেই, জীবন বাঁচায় আগে। জি তাহলে বসন্ত কুমারী নাটক নবাব পরিবারে, ঢাকার নবাব পরিবারে নবাব আব্দুল লতিফ, নবাব আব্দুল লতিফকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্ত বিখ্যাত সাহিত্যিকরা, বিশেষ করে রবীন্দ্রনাথ, নজরুল, ঠিক আছে, এই সমস্ত সাহিত্যিকরা কাকে কাকে কোনটা উৎসর্গ করেছিলেন সেই গ্রন্থগুলি কখনো কখনো আসে, একটু দেখবেন। তো আমরা আগামী দিন থেকে একটা বিশেষ টপিকে যাব, সাহিত্যের ইতিহাসটা আরেকবার আসবো। তার আগে একটা টপিক আমরা অনেক আগে আমার শিডিউলে ছিল, একটু লিখে নেন। আমরা পড়ব হলো রূপ, রস, ছন্দ, অলংকার। জি শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো করে, জেসমিন সুমাইয়া শেক্সপিয়ার, আচ্ছা শেক্সপিয়ার ট্র্যাজেডির জনক না, তাহলে ট্র্যাজেডির জনক যদি আপনি ধরেন তাহলে গ্রিক নাট্যকার সফোক্লিস। জেসমিন সুমাইয়া আপনি যদি ট্র্যাজেডির জনক, পৃথিবীর ট্র্যাজেডির জনক ধরেন, পৃথিবীর গোটা ওয়ার্ল্ডের, তাহলে শেক্সপিয়ার কেন ভাই? তাহলে গ্রিক নাট্যকার সফোক্লিস। জি গ্রিক নাট্যকার সফোক্লিস হবে। আপনি শেক্সপিয়ারকে পাইলেন কই? শেক্সপিয়ার তো এই 1500 সালে, 1600 সালের। আপনি যদি গোটা পৃথিবীর নাটকের ট্র্যাজেডি জনক ধরেন তাহলে উত্তর দিতে হবে গ্রিক নাট্যকার সফোক্লিস। জি আর আপনাকে যখন আমরা বাংলায় প্রশ্ন করব ট্র্যাজেডির জনককে, তাহলে আপনাকে ওই ইংরেজি সাহিত্য দিয়ে তো মনে রাখা যাবে না। ট্র্যাজেডির জনক বাংলা, আমরা তো বাংলা সাহিত্য পড়ছি, এর উত্তর মাইকেল মধুসূদন দত্ত। আর আপনি যদি গোটা ওয়ার্ল্ডের ট্র্যাজেডির জনক ধরেন তাও শেক্সপিয়ার দিতে পারবেন না, তাহলে তো মহাভুল। তাহলে গোটা ওয়ার্ল্ডের ট্র্যাজেডির জনক ধরলে আপনাকে দিতে হবে গ্রিক নাট্যকার সফোক্লিস, সফোক্লিস। জি আর আমি যখন ট্র্যাজেডির জনক দিব বাংলা, আমি তো বাংলা ইতিহাসের প্রশ্ন করছি, বাংলা, তাহলে আপনি কেন শেক্সপিয়ারে চলে যাচ্ছেন? জি তাহলে আগামী ক্লাসে কি পড়াবো বলেন? রূপ, রস, ছন্দ, অলংকার। জি আগামী ক্লাসে পড়াবো এই টপিকটা, পড়িয়ে আমরা লেখকদের জীবনীতে যাব। জি আমরা সাহিত্যের আধুনিক যুগের নানা প্রকরণ নিয়ে কথা বলেছি, প্রকরণ নিয়ে কথা বলা মোটামুটি আমরা শেষ করেছি, প্রকরণ, ঠিক আছে। আমরা 4টা জিনিস পড়িয়ে নিব, রূপ, রস, ছন্দ, অলংকার। এটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাকরণের ক্লাস থেকে আপনারা এটা নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন, আমি বলেছিলাম যেটা সাহিত্যের বিষয়, সাহিত্যে পড়াবো। তাহলে আগামী দিন 1 বা 2টো ক্লাসে আমি আশা করছি এই 4টা টপিক, রূপ, রস, ছন্দ আর অলংকার পড়িয়ে নিয়ে তারপর আমরা আলোচনা করব কি সাহিত্যিক ধরে ধরে, ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল, জি বঙ্কিম, রবীন্দ্রনাথ, নজরুল, এইভাবে আমরা আধুনিক যুগের শামসুর রহমান, নির্মলেন্দু গুণ পর্যন্ত ইনশাল্লাহ চলে আসবো। জি তো আজকে পর্যন্তই। আগামী শনিবার পরীক্ষা, মনে আছে তো? আগামী শনিবার পরীক্ষা, টপিকগুলি লিখে নেন। আগামী শনিবার পরীক্ষা কিসের উপর? পত্রিকা। জি পত্রিকা মনে আছে। তারপরে হলো ছদ্মনাম, তারপরে উপাধি, তার সাথে আজকের হলো উপজীব্য আর হচ্ছে উৎসর্গ। জি গুরুত্বপূর্ণ বেশ কিছু টপিক। জি তাহলে আগামী শনিবার রাত 11টায়, তাহলে আগামী শনিবার 9:30 থেকে ক্লাস শুরু হবে। কি ক্লাস করাবো? রূপ, রস, ছন্দ, অলংকার, এই টপিকগুলি পড়ানো শুরু করব। জি
আর আগামী শনিবার রাত 11টায় পরীক্ষা হবে কিসের উপরে? এই কয়েকটি টপিকের উপরে। এই কয়েকদিন ভালো করে পড়বেন এই টপিক কয়টি: পত্রিকা, ক্লাস নিয়েছি, ছদ্মনাম, উপাধি, উপজীব্য এবং উৎসর্গ। জি, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো শুভকামনা জি সবার জন্য থাকলো। অনেক রাত গভীর হয়েছে, তাই না? জি, আর আমি এখন এই ক্লাসটা শেষ করে গ্রুপে ঢুকবো। আমি কথা দিয়েছিলাম গত 2 দিন আগে যে আপনাদেরকে কবিতা শোনাবো, নজরুলের কবিতা। তো আপনারা অনেকেই, আমি এই গ্রুপে শোনাতাম, কিন্তু অনেকে আপত্তি করেছেন যে স্যার, আমার যারা বাইরের স্টুডেন্ট তারা বলেছে স্যার আমরা তো গ্রুপে সবাই যুক্ত নাই, মানে বিশেষ করে সাহিত্য গ্রুপে। তো আমি আমার যে গ্রুপ আছে জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতি, জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতি, ওই গ্রুপে আমি এখনই ঢুকবো। ঢুকে আপনাদের নজরুলের একটু কবিতা 2-1টা একটু শোনাবো। জি, তা আপনারা যারা ক্লাস লিভ করবেন, করে যদি আপনাদের সময় থাকে বা আমার ভাঙা গলায় 2-1টি কথা শুনতে ইচ্ছে হয়, তাহলে আমার এই গ্রুপটা এখন ক্লাসটা লিভ করে জি 2-1 মিনিটের মধ্যে ঢুকে পড়বেন। কোথায়? জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতি। জি, সেখানে ঢুকে আমি একটু কথা বলবো। জি, ধন্যবাদ, শুভকামনা, আল্লাহ হাফেজ।